আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমার প্রতি অনুভূতি গল্পের 14 নম্বর পার্ট। নীলা আপু বলল, অনেক বুঝলাম না, প্রেম করবা তুমি, রাতুল ভাই খাওয়াবে মানে? নীলা আপুর কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। আবার কি উপকার করতে গিয়ে বিপদে পড়লাম নাকি? আমি বললাম, আপু আপনি চিঠিটা ঠিক মতো পড়ছেন তো? আপু বলল, কেন? আমি বললাম, মনে হচ্ছে আপনার কথা ভুল হচ্ছে, আবার একটু দেখুন তো প্লিজ। আপু বলল, কি ভুল হচ্ছে? আমি বললাম, চিঠি আমি না, রাতুল ভাইয়া দিছে, আর রাতুল ভাইয়া আপনাকে অনেক ভালোবাসে। নীলাপু চিন্তার ভাঁজ নিয়ে বলল, ফাজলামো করো? আমি বললাম, না আপু, ফাজলামো করব কেন, কাগজে লেখাটা আরেকবার পড়ুন। আমার কথা শুনে আপু কাগজটা বের করে আবার মনে মনে পড়ল। নীলা আপু বলল, তাই তো, আমি তো শেষের লাইনটা পড়িই নাই। তুমি যেভাবে বলছো আর যেইভাবে লেখা ছিল, যে কেউ ভাববে তুমি প্রপোজ করছো। আমি বললাম, আমার জন্য না হয় হ্যাঁ বলছিলেন, তাহলে রাতুল ভাইয়ার জন্য কি? নীলা আপু বলল, রাতুল ভাইয়া তো আমার ক্রাশ। আপুর কথা শুনে আনন্দ রাখি কই, যাক কোনো সিনক্রেট হয় নাই। হে এভরিওয়ান, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এই নীলা সেই কক্সবাজারের নীলা না তো? আরে না না ভাইয়ারা, এটা হচ্ছে গল্পের আমাদের রাতুল ভাইয়ার গার্লফ্রেন্ড। রাতুল ভাইয়া অর্ডার দিয়ে চলে আসছে। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আপনারা কথা বলেন, আমি ওই টেবিলে আসি, আমার তো আজ খাবার দিন। আমি অন্য টেবিলে চলে গেলাম, সাথে রিমি আর আশাকে ফোন দিলাম রেস্টুরেন্টে আসার জন্য। আমি একা খেলে খারাপ দেখাই। 5 মিনিটের ভেতরে ওরা এসে হাজির। আশা বলল, অনেক আজ হঠাৎ ডাকলা? আমি বললাম, আজ তোমাদের খাওয়াবো, যত ইচ্ছা যা ইচ্ছা খাবে। রিমি বলল, আগে বলনি তো? আমি বললাম, এটা তো সারপ্রাইজ ছিল। রিমি বলল, যাক ভালোই হয়েছে, আমি মাত্র খেতে যাচ্ছিলাম। আশা বলল, আমাকেও ডেকে গিয়েছিল ভাবি। আমি বললাম, আচ্ছা কথা রাখো, এবার খাও। আমার ইচ্ছা মতো আমি খাচ্ছি, রিমি আশা তাদের ইচ্ছা মতো। আশা বলল, কিসের উপলক্ষে অনেক? আগে খাও, তারপরে যেতে যেতে বলছি। আমি খাবার সময় কথা বলতে পছন্দ করি না। খাওয়া দাওয়া শেষ করে রাতুল ভাই আর নীলাপুর কাছ থেকে বিদায় নিলাম। রিমি আশাকে নিয়ে চলে আসলাম। আমাদের বিল মিনিমাম 5,000 মতো হবেই। ভাইয়া হয়তো এতটা আশা করে নাই, আর আমাদের দিকে তাকানোর সময় ছিল না, কারণ প্রেমে ডুবেছিল। হয়তো রিমি আশাকে দেখেই নাই। রেস্টুরেন্ট থেকে বের হয়ে হেঁটেই চলছি। আশা বলল, অনেক বললা না তো কিসের উপলক্ষে ট্রিট দিলা? আমি বললাম, ও বলা তো হয় নাই, আমাকে দেখলা না একটা আপু আর একটা ভাইয়ার সাথে কথা বলে চলে আসলাম। রিমি বলল, ওরা কারা? আমি হেসে হেসে বললাম, অফিসের বড় ভাই আর বড় আপু, তাদের প্রেমের ঘটক ছিলাম আমি। তাই ভাইয়া বলেছিল আজ যা চাই তাই খেতে দিবে। আমার মনে হলো আমি একা একা খেলে পুষাবে না, তাই তোমাদের ডেকে নিলাম। আশা হাসতে হাসতে বলল, তাই নাকি? যেই খাবার খাইছি আজ বিল আসবে 5,000। রিমি বলল, অনেক এটা ঠিক করো নাই। রিমির চোখে বেঠিক হয়ে গেলাম। আমি বললাম, কেন? আমরা তো জোর করে খাই নাই, আমাদের খাওয়াইছে। রিমি বলল, না, তোমাকে শুধু বলেছিল খেতে, আমাদেরকে না। আমি বললাম, আচ্ছা দাঁড়াও। মোবাইলটা বের করে রাতুল ভাইয়াকে ফোন দিলাম। রাতুল ভাইয়া বলল, হ্যালো অনেক, বলো। আমি বললাম, ভাইয়া বিলটা কি একটু বেশি চলে আসলো? রাতুল ভাইয়া বলল, আরে যেই কাজ করে দিছিস, আরো একদিন ইচ্ছা মতো খাইস, সমস্যা নাই, কিন্তু তুই এত খাবার খেলি কি করে? আমি বললাম, সরি ভাইয়া, আপনাকে বলা হয় নাই, সাথে গার্লফ্রেন্ড আর বান্ধবী ছিল। রাতুল ভাইয়া বলল, আমার সাথে দেখা করাসনি কেন? আমি বললাম, আপনি তো নীলাপুর সাথে প্রেম করছিলেন। রাতুল ভাইয়া বলল, আচ্ছা একদিন দেখা করাস। আমি বললাম, আচ্ছা ভাইয়া, বাই, পরে কথা হবে। রাতুল ভাইয়া বলল, আচ্ছা দোয়া করিস আমার জন্য। ফোন ডেকে রিমিকে বললাম, রিমি এবার তো বলে খেলাম, সমস্যা নাই তো? রিমি বলল, ঠিক আছে, এবার চলো। আশাদের বাসার সামনে চলে এসেছি। আশা বলল, অনেক চল, ভাবির সাথে দেখা করে আসবি। আশা তাদের বাসায় নিয়ে যেতে চাইলো। আমি বললাম, আজ না, অন্যদিন, আজ পেট ভরে আছে। আশা বলল, তোরা তো দেখা করবি, খেতে কে বলছে? শুধু দেখা করলে হবে? আচ্ছা যা, কাল দেখা করব, অনেক রাত হয়েছে। আশার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে ঘুমাতে গেলাম। রাতে অপরিচিত নাম্বার থেকে ফোন। আমি বললাম, হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? অনেক, আমি তোমার ভাবি। প্রায় 1 বছর পর ভাবির ফোন, কিন্তু ওর নাম্বার পেলো কোথা থেকে? তো এভরিওয়ান, গল্পটা কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে জানাবেন তো। আমি অবাক হয়ে বললাম, ভাবি তুমি নাম্বার পেলে কোথায়? ভাবি কান্না মাখা ভাব নিয়ে বলল, কি মনে করছো তুমি? তুমি কথা না বললে সবকিছুর সমাধান হয়ে যাবে? আমি বললাম, সরি ভাবি, একদিন কথা বলার কারণে তোমাকে 1 মাস বাপের বাড়ি থাকতে হয়েছে। আমি চাই না আমার জন্য আর কোনো সমস্যা হোক। না অনেক, এখন সময়টা আগের মতো নাই। পরিবারের সবাই যেন নিস্তেজ হয়ে গেছে, কেউ কারোর সাথে কথা বলে না, খুব দরকার ছাড়া। ভাবির কথাগুলো কান্না মাখা কণ্ঠে শোনা যাচ্ছে।
একটা সময় ছিল আমাদের পরিবারটা হাসি খুশিতে মেতে থাকতো। কেউ কখনো মন খারাপ করে থাকতে পারে নাই। কেউ না কেউ মন ভালো করে দিত। আমি বললাম, কেন ভাবি, এমন পরিবর্তন কেন? কথাটা বলতে চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ভাবি বলল, কেন জানো না, মিথিলার মিথ্যা অভিনয় হয়তো আম্মু আব্বুর মুখে রাগ হয়েছে, কিন্তু মন থেকে ঠিকই বলছে আমাদের ছেলেটা এত খারাপ না। ভাবি হয়তো সত্যি কথা বলছে। আমি বললাম, হতে পারে। আম্মু কেমন আছে আর আব্বু? ভাবি বলল, আম্মু শরীরটা তেমন ভালো না, আজই ডাক্তার দেখিয়ে আসলাম, প্রেশার বেড়ে গিয়েছিল। ভাবির কথা শুনে আম্মুর জন্য মনটা কেঁদে উঠল। কান্নামাখা কণ্ঠে বললাম, আম্মুর যত্ন নিও আর আব্বুর খেয়াল রাখো। ভাবি বলল, অনেক, বাসায় চলে আসো, হয়তো সবাই তোমাকে মেনে নিবে। আমি বললাম, না ভাবি, মেনে নিলেও মিথ্যা অপবাদ নিয়ে বাসায় যাওয়া সম্ভব না। আমি চাই না আমার চরিত্রের দাগ নিয়ে বাসায় থাকতে। ভাবি বলল, অনেক, তুমি কি আর ফিরবা না? আমি বললাম, ফিরবো তো, তবে সম্মান নিয়ে। ভাবি বলল, আচ্ছা অনেক, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো খাওয়া দাওয়ার? আমি বললাম, না ভাবি, সব কিছু খুব ভালোভাবেই চলছে। ভাবি, এখন রেখে দাও, কেউ দেখলে সমস্যা হবে। কথাটা বলে মোবাইলটা রেখে দিলাম। সকালে ঘুম থেকে উঠেই কলেজ, তারপর অফিস, আবার বাসা। এভাবেই চলছে দিনকাল। খুব ভালোই চলছিল। মাঝে মাঝে আম্মু আব্বুর জন্য মন কেঁদে ওঠে। এত অল্প বয়সে এত বড় একটা অপবাদ নিয়ে বাড়ি থেকে বাইরে বেঁচে থাকাটা হয়তো অনেক কষ্টের হতো, কিন্তু ঘটনাচক্রে আজ রিমিদের বাসায় থেকে সবকিছুই পাচ্ছি। আঙ্কেল আন্টি নিজের ছেলের মতো ভালোবাসে, আর রিমির কেয়ার, সবকিছু মিলিয়ে খুব ভালোই আছি। জানি না এই ভালো থাকাটা আর কতদিন থাকবে, কারণ রিমি আমাকে ভালোবাসে আর আমিও দিন দিন রিমির প্রতি দুর্বল হয়ে পড়ছি। আমি না, আমার মনে হয় যে কেউ রিমির ভালোবাসার মূল্য না দিয়ে থাকতে পারতো না। এত ভালোবাসা, এত কেয়ার একটা সত্যিকারের ভালোবাসার ইঙ্গিত দেয়। তবে রিমিকে নিয়ে খুব ভয় হয় মাঝে মাঝে, যে আবেগ দেখিয়ে ফেলে। চিন্তার বিষয় হলো, যদি কোনো কারণে রিমি আমাকে না পায় বা আঙ্কেল আন্টি এই ব্যাপারটা না মেনে নেয়, রিমি না উল্টোপাল্টা করে বসে। আর আঙ্কেল আন্টি আমার সাথে রিমির ব্যাপারটা আসলেই মেনে নেওয়ার মতো না। হয়তো যে কোনো বাবা মা তার মেয়েকে এমন ছেলের হাতে তুলে দেবে না, এই ভয় নিয়ে সব সময় পার করছি। দেখতে দেখতে চলে গেল আরও কিছুদিন। সামনে এইচএসসি পরীক্ষা, মানে আর 15 দিন। প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাকে অনেক ভালো করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, রিমির যোগ্য হতে হবে। রিমির ভালোবাসার মূল্য হয়তো এভাবেই দিতে হবে, কারণ আবেগে ভালোবাসা হয় না। নিজের পায়ে দাঁড়াতে পারলে, ভালো কিছু করতে পারলে হয়তো আঙ্কেল আন্টিও আমাকে মেনে নিতে পারে। আর আমি কখনো আঙ্কেল আন্টির কথার বাইরে যেতে পারবো না। না জানি কোনোদিন বলতে পারি কিনা আমি রিমিকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই, আম্মু আমার পাশে রাত 1টা পর্যন্ত বসে থাকতো, চা কফি বানিয়ে দিত, আর ভয় পাবো বলে আমার রুমেই শুয়ে থাকতো। খুব মিস করি সেই সময়টা, হয়তো আর ফিরে আসবে না। রাতে ভাবিকে ফোন দিলাম, আসসালামু আলাইকুম ভাবি। ভাবি বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো অনিক? আমি বললাম, ভালো না, আম্মুর কথা খুব মনে পড়ছে। সামনে তো পরীক্ষা, আম্মুর কাছ থেকে দোয়া নেওয়ার জন্য খুব ইচ্ছে করছে, সেই সাথে আম্মুর কণ্ঠটা শুনতে মন চাচ্ছে। ভাবি বলল, আম্মুর কাছে দিব? আমি বললাম, আম্মু কি কথা বলবে? আর সবাই তো জেনে যাবে তুমি আমার সাথে কথা বলো, পরে যদি আবার সমস্যা হয়। ভাবিকে আর বিপদে ফেলতে চাই না। ভাবি বলল, কি করবো এখন? আমি বললাম, আম্মুর নাম্বারটা দাও, আগের নাম্বারটা খুঁজে পাচ্ছি না। ভাবলাম কথা না বলুক, কণ্ঠটা শুনতে পারলেও তো পারবো। ভাবি বলল, দিচ্ছি। ভাবি ফোনটা রেখে টেক্সট করে নাম্বার দিল। নাম্বারটাই কল দিচ্ছিলাম আর হাত কাঁপছিল। আম্মু কি আমার পরিচয় পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, নাকি পরিচয় পাওয়া মাত্রই ফোনটা রেখে দিবে? রিং হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আম্মুর কণ্ঠ শুনে সাথে সাথে চোখ বেয়ে পানি নেমে আসলো। এই কণ্ঠটা যে আমার চিরচেনা, এত মধুর কণ্ঠ আমার আম্মুর। আম্মুর কণ্ঠ আরেকবার শোনার জন্য চুপ মেরে থাকলাম। আম্মু আবার বলল, হ্যালো, কে? কথা বলছেন না কেন? আম্মু, আমি অনিক, কেমন আছো তুমি? কান্না না করে আর পারলাম না। কে অনিক? আব্বা আমার, কই তুই? কেমন আছিস? কোথায় আছিস? একবারও কি আম্মুর কথা মনে পড়ে নাই? তোর জন্য বাবা আমার কি কষ্ট, তোর জন্য আমার চোখের পানির জোয়ার নামে। বাবারে, কাউকে বলতেও পারি না, বুঝাইতেও পারি না। তোর মুখে মা ডাক শোনার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। তোর কোনো খবর পাই না। এতদিন পর মাকে মনে পড়লো। আম্মু আমার পরিচয় পেয়ে হয়তো নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে নাই, আম্মুর সাথে সাথে কেঁদে দিল। আমি বললাম, আম্মু, আমি তোমাকে যতবারই কল দিতে গেছি বুকের ভিতরে ভয় করতো। না জানি আমার ফোন পেয়ে তুমি বিরক্ত বোধ হও। আমার মুখের ওপর বলে দাও, অনিক নামের আমার কোনো ছেলে নাই। আমার ছেলে মরে গেছে। মাগো, সহ্য করতে পারবো না। তবে মা, তোমার কণ্ঠ, তোমার আদর পাওয়ার জন্য কত রাত কেঁদে কেঁদে কাটিয়েছি আমি জানি না। মাগো, এমন একটা পাপের বোঝা নিয়ে ঘুরতেছি, তোমার কথা মনে পড়ে কাঁদি, কিন্তু কথা বলার সাহস পাই না। কান্নায় বিভোর হয়ে আছি। আম্মু বলল, অনিক, তুই তো এমন ছিলি না বাবা,
তুই জানিস তোকে আর মিথিলাকে এইরকমভাবে দেখে আমার ভিতরটা মরে গিয়েছিল। আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই। রাতে স্বপ্নে কান্নার আওয়াজ পাই। তোর কণ্ঠের মতো বলে, মা আমি এমন করি নাই। তোর কথা মনে পড়ে খুব, আর চোখ বেয়ে পানি পড়ে। বাবারে, এমন জঘন্য কাজটা তুই কি করে করতে পারলি? আম্মু কান্না করছে, খুব ভালোভাবেই বুঝতে পারছি। আম্মু আমি এমন বলতে গিয়ে আটকে যাই, কারণ প্রমাণ নাই। সব বলে যখন দিব তো কেন এত ত্যাগ? আমি বললাম, আম্মু আমাকে মাফ করে দাও। জানি আমার এমন কাজে তুমি কষ্ট পাইছো। মাগো, আমিও আমার ভুল খুব ভালোভাবেই বুঝতে পারছি। খারাপ নজরে কোনো মেয়ের দিকে তাকাইও না। আম্মু আমার জন্য দোয়া কইরো, সামনে আমার পরীক্ষা। কান্না করছি আর মিথ্যাটা মিল রেখে বলছি। আম্মু অবাক হয়ে বলল, কিসের পরীক্ষা? তুই কি এইচএসসি দিবি? আমি বললাম, দিব তো। বাসা থেকে চলে আসার পর একটা বাচ্চাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই। আমার পা ভেঙে যায়। 1 মাস হাঁটা চলা নিষেধ ছিল। কোথায় যাবার নাই, দেখে আমাকে আশ্রয় দিল। আমার সেবা যত্ন করলো। আমাকে কলেজে ভর্তি হতে বলল। সেই সাথে চাকরিও দিল। আন্টি আঙ্কেল অনেক ভালো, আমাকে অনেক আদর করে। আম্মু বলল, বাবা দোয়া করি, কিন্তু আমাকে একটা সত্যি কথা বলবি? আমি বললাম, বলো আম্মু। তুই কি সত্যি মিথিলার সাথে এমন করেছিলি? আম্মু আবার কেঁদে দিল, হয়তো না শব্দটা শুনতে চাচ্ছে। আমি বললাম, আম্মু এখন এসব বলার সময় না। কোনো একদিন হয়তো সবকিছু শুনতে পাবা। তবে একটা কথা বলি, আব্বুকে বইলো না আমি ফোন দিয়েছিলাম। আব্বু অনেক কষ্ট পাবে। রাখি মা, আর আমার জন্য কেঁদো না। খুব ভালোই আছি। আর কোনটা সত্য কোনটা মিথ্যা সব তো চোখের সামনেই দেখলা। কথাটা বলে ফোনটা রেখে দিলাম। পরীক্ষা চলে আসলো। আম্মুর সাথে মাঝে একবার কথা হয়েছিল। আম্মু শুধু সত্যটা জানতে চাই। হয়তো ভাবি সবকিছু বলে দিছে, আর আম্মুর মনে সেগুলো জায়গা করে নিছে। আর আম্মু যে আমার কণ্ঠ স্বপ্ন শুনতে পাই, কেন জানেন? এটার একটা বৈজ্ঞানিক ধারণা আছে, না বলি। খুব ভালো লাগছিল আম্মু আমার প্রতি এমন ধারণা করার জন্য। পরীক্ষা দিচ্ছি, খুব ভালোভাবে পরীক্ষা শেষ করলাম। প্রতিটা পরীক্ষায় অনেক ভালো দিয়েছি। এখন শুধু রেজাল্টের অপেক্ষা। ফ্রি টাইম পার করছি। পরীক্ষার পর আসা আমি আর রিমি অনেক জায়গা থেকে ঘুরে আসি। রুমে শুয়ে আছি। আন্টি আমাকে বলল, অনেক বাবা তুমি একটু বাসায় থেকো। রিমির মামাতো ভাই জাপান থেকে আসছে, আমরা রিসিভ করতে যাচ্ছি। রিমির মামা? কেউ কোনোদিন বলে নাই রিমির মামা আছে। রিমি তো বলছিল রিমির মামা নেই। তাহলে? আন্টি বলল, ও তুমি অবাক হচ্ছ? রিমির মামা তো অ্যাক্সিডেন্টে মারা যায়। রিমির মামাতো ভাই লেখাপড়া করার জন্য জাপান থেকে যায়। অনেক বড় চাকরি করে সে। আন্টির কথা শুনে বুঝলাম মামা মারা গেছে, তাই না বলেছিল রিমি? আমি বললাম, আচ্ছা আন্টি রিমি যাবে? আন্টি বলল, রিমি তো অবশ্যই যাবে। রিমির সাথে হৃদয়ের বিয়ে। রিমি যাবে না? আন্টি এটা কি বলল? মন খারাপ করে বললাম, বুঝি নাই। রিমির বিয়ে কবে? আন্টি বলল, রিমি এখনো জানে না। তবে আমার ভাইয়ের সাথে ওদের বিয়ে অনেক আগেই ঠিক করে রেখেছি। লেখাপড়া শেষ করার জন্য অপেক্ষায় ছিলাম। হৃদয় আসার কয়েকদিনের মধ্যে বিয়ের কার্যক্রম শুরু করব। রিমি তো কোনো কিছুই বলে নাই। ভেতর থেকে কান্না বেরিয়ে আসছিল। রিমি কেন আমাকে মিথ্যে ভালোবাসলো? আন্টি বলল, না রিমি কিছুই জানে না, তবে রিমি হৃদয়কে অনেক ভালোবাসে। আন্টি হাস্যোজ্জ্বল মুখ নিয়ে চলে গেল। আমার চোখ বেয়ে পানি পড়ছে, সাথে নানান প্রশ্ন। তাহলে কি রিমি আমার সাথে শুধু টাইম পাস করছে? কিন্তু রিমির ভালোবাসায় এমন কিছুই তো দেখি নাই। নাকি অন্য ব্যাপার? আর ভাই হিসাবেও তো ভালোবাসতেই পারে। কিন্তু আঙ্কেল আন্টি তো রিমির বিয়ে ঠিক করেই ফেলেছে। তাহলে আমাদের ভালোবাসার কি হবে? রিমি কি বলতে পারবে আঙ্কেল আন্টিকে? আর রিমি না হয় বলবে, কিন্তু আমি কি পারবো? এটা তো অসম্ভব। আমি এই কথা কখনোই আঙ্কেল আন্টির কাছে বলতে পারবো না। হতে পারে রেগে গিয়ে বাসা থেকে বের করে দিবে। আর আমার জন্য এত কিছু করার পরেও কি আঙ্কেল আন্টিকে বলতে পারবো? না, আমি পারবো না। রিমিকে হারিয়ে ফেললেও না। আমি না হয় সবকিছু মেনে নিব, কিন্তু রিমি কি পারবে? কি করব বুঝতেছি না। এসব ভাবছি, হঠাৎ রুমে রিমি এলো। এসেই বলল, অনিক আমাকে কেমন লাগছে? রিমি সেজে গুজে এসেছে। আমি বললাম, খুব সুন্দর লাগছে। হাসি মুখে উত্তর দিলাম, যেন রিমি কিছুই বুঝতে না পারে। রিমি বলল, অনিক তুমিও চলো। আমি বললাম, না, 30 মিনিটের রাস্তা, এখনই তো এসে পড়বা। আমি বাসায় আছি, তোমরা যাও। রিমি বলল, আচ্ছা তাহলে আসি। রিমি চলে গেল। রিমিকে দেখে মামাতো ভাইয়ের চোখ কপালে উঠবে শিওর, কারণ রিমি এমনিতেই সুন্দর আর শাড়ি পরা সাজগুজ। আমি শুয়ে আছি আর ভাবছি, এত সমস্যা একটা ছেলের কি করে হতে পারে? কেউ যে আমাকে ভালো বুদ্ধি দিবে এমন কেউ নেই। তাই উল্টোপাল্টা ডিসিশন নিয়ে পরে নিজেই ফেসে যাই। ঘুমিয়েছিলাম, সকালে রিমি ডেকে তুলল, অনিক উঠো, এতক্ষণ কেউ ঘুমাই? রিমিকে খুব হাসি খুশি দেখাচ্ছে। আমি বললাম, উঠছি। রিমি বলল, নাস্তা রেডি, 5 মিনিটের মধ্যে আসো। রিমি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে যেতে দেখি সবাই নাস্তার টেবিলে বসে আছে। আমার জন্য হয়তো অপেক্ষা করতেছে। এই পরিবারে কেউ কাউকে ফেলে খায় না, আর আমাকে পরিবারের একজনই মনে করে। আজ টেবিলের নতুন একজন, খুব স্মার্ট।
এটাই হয়তো রিমির মামাতো ভাই, মানে রিমির হবু বর। আঙ্কেল আন্টিকে উদ্দেশ্য করে বললাম, আসসালামু আলাইকুম। আঙ্কেল বললেন, অনিক বসো। চেয়ারে বসলাম। আন্টি বলল, পরিচয় করিয়ে দিই। অনিক, এটা আমার ভাইয়ের ছেলে হৃদয়। আর হৃদয়, এ হলো অনিক, গাড়িতে যে ছেলেটার কথা বলেছিলাম। আঙ্কেল উচ্চ হেসে বলল, ভাইয়ের ছেলে কি? বললাম, মেয়ের জামাই। আন্টিও মুচকে হাসছে। আর রিমির মামাতো ভাই হয়তো কিছুটা লজ্জা পেয়েছে, কিন্তু রিমির মুখে অন্ধকার নেমে এসেছে। আমি বললাম, কেমন আছেন ভাইয়া? হৃদয় বলল, ভালো, তুমি? আমি বললাম, আলহামদুলিল্লাহ। রিমি বলল, আব্বু, তোমার কোন মেয়ের সাথে হৃদয় ভাইয়ার বিয়ে? আঙ্কেল হেসে বললেন, আমার মেয়ে কয়টা, তোর সাথেই বিয়ে। রিমি বলল, আব্বু, ভাইয়া আসলো কাল, আজই বিয়ে ঠিক করে ফেললা? আর আমাকে তো জানাতেও পারতা। আমি কষ্ট করে হাসি মাখা মুখ করে বসে আছি। আন্টি বললেন, আগে নাস্তা করো, পরে সব কথা হবে। আন্টির কথা শুনে খেতে শুরু করছে সবাই। খাবার শেষ করে রুমে যাচ্ছিলাম। আঙ্কেল বললেন, অনিক, এদিকে শোনো। আমি বললাম, জি আঙ্কেল, বলেন। আঙ্কেল বললেন, আগামী সপ্তাহে রিমির বিয়ে, বিয়ের সব দায়িত্ব কিন্তু তোমার। আমি বললাম, আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। রিমি আমার দিকে তাকিয়ে আছে, হয়তো ভাবছে আমি কি করে হাসি মুখে কথাগুলো শুনছি, কিন্তু আমার ভিতরে কি চলছে কি করে বুঝবে রিমি? আর রিমিকে বুঝতেও দেওয়া যাবে না। আমি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর রিমি আসলো। রিমি মন খারাপ করে বলল, অনিক, আব্বু কি বলেছে শুনেছ? ছোট করে উত্তর দিলাম, রিমি বলল, কি? কি ভেবেছ তাই বলো। কি ভাববো? আঙ্কেলের উপর কথা বলার সাহস কার আছে? আঙ্কেল যা বলছে তাই হবে। ভিতরটা ফেটে যাচ্ছিল, তারপরও ভাই ঠিক রেখে বলছি। রিমি রেগে গিয়ে বলল, মানে আমাদের এতদিনের ভালোবাসার কি হবে? আমি বললাম, যাই হয়ে যাক, আঙ্কেল আন্টির মনে কষ্ট দিতে পারবো না। আর পাত্র হিসেবে আমার থেকেও তোমার মামাতো ভাই অনেক গুণ ভালো। তাছাড়া আমার সত্য ছিল আঙ্কেল আন্টি যা বলে তাই হবে। কথাগুলো বলতে চোখের কোণে পানি জমে গেল, কারণ আমিও তো রিমিকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু রিমির পরিবার থেকে বেশি নয়। রিমি কান্না করছে আর বলছে, ও তাই? তুমি ভাবছো আব্বুকে বললে আব্বু রাগ করে তোমাকে বাসা থেকে বের করে দিবে আর তোমার ভবিষ্যৎ বরবাদ? তোমার কাছে আমার ভালোবাসা কিছুই না? তোমাকে নিয়ে শত স্বপ্ন বোনা, এগুলোর কি কিছুই মূল্য নেই? তুমি তো স্বার্থপর, নিজের স্বার্থটাই খুঁজে বের করলে। চোখের পানি লুকিয়ে বললাম, রিমি, আমাকে ভুল বুঝো না। তোমার ভালোবাসার থেকেও তোমার আব্বু আম্মুর ভালোবাসা 1000 গুণ বেশি। এত ভালোবাসার মানুষগুলোর মনে আমি কষ্ট দিতে পারবো না। এতে করে আমি যদি স্বার্থপরই হই তাই ভালো। জানি রিমি এগুলো সহ্য করতে পারছে না, তবে খুব ভয় করছে রিমির যে রাগ উল্টাপাল্টা কিছু না করে বসে। রিমি বলল, বুঝেছি তুমি ভয় পাচ্ছ, কিন্তু আমি ভয় পাচ্ছি না। আমি তোমাকে চাই যে কোনো মূল্যে। রিমি রুম থেকে বেরিয়ে গেল। না জানি আঙ্কেল আন্টির কাছে এই কথাগুলো বলে দেয় কিনা। একদিক দিয়ে ভালোবাসার মানুষটিকে হারানোর কষ্ট, আর আঙ্কেল আন্টির মনে কষ্ট না দেওয়ার ভয় আমাকে মেরে ফেলছে। রিমির জন্য ওই ছেলেটা বেস্ট, দেখতে খুবই স্মার্ট। আর রিমি হয়তো সেখানে ভালোই থাকবে, আর ভালোবাসার মানুষটি ভালো থাকবে, এটাই হয়তো সবাই চাই। সারাদিন রিমিকে মন মরা লাগছিল, হয়তো আঙ্কেলকে বলতে গিয়েও বলতে পারিনি। তবে শুনেছি রিমি পড়াশোনা শেষ করার পর বিয়ে করতে চাই, কিন্তু আঙ্কেল বিয়ের পর পড়াশোনা চালানোর কথা বলেছে। এর মাঝে রিমির মামাতো ভাইয়ের সাথে কয়েকবার কথা বলেছি, নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করেছি। রাতে আশা আসলো। আশা বলল, অনিক, কি শুনছে এসব? আমি বললাম, সবকিছুই সত্যি শুনেছিস। আশা বলল, তুই আর রিমি আঙ্কেলের কাছে যা, সবকিছু খুলে বল। আঙ্কেল তো তোকে অনেক ভালোবাসে, কথা না রেখে পারবে না। আমি বললাম, আমাকে দিয়ে হবে না আশা। আশা বলল, আচ্ছা, আমাকে কিছু করতে হবে। অবাক হয়ে বললাম, কি করবে? আশা মুচকি হেসে বলল, বিয়েটা আটকাবো। এই হাসির রহস্য আমি জানি না। আমি বললাম, কিভাবে? আশা বলল, দেখতে থাকো। আশা রিমিকে খুঁজতে গেল। রিমিকে কিছুক্ষণ আগে রুমে শুয়ে কাঁদতে দেখেছি। আবার আমার রুমে রিমি, আশা আর হৃদয় ভাই আসলো, মানে রিমির মামাতো ভাই। আশা হৃদয় ভাইকে বলল, ভাইয়া, আপনাদের একসাথে করেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। হৃদয় বলল, কি কথা বলো? আশা বলল, ভাই, আপনি কি চান এই বিয়ের কারণে রিমি উল্টাপাল্টা কিছু করে বসুক? হৃদয় ভাই বলল, না, কখনোই না। কেন এই কথা বলছো? আশা বলল, ভাইয়া, 2 বছর ধরে অনিক আর রিমি একে অপরকে অনেক ভালোবাসে। অনিকের বর্তমান অবস্থান তো জানেনি, অনিক আঙ্কেলকে কিছু বলতে পারবে না। আপনি কিছু একটা করুন। হৃদয় ভাই বলল, বিয়ে তো ঠিক হয়ে গেছে, আমি কি করতে পারি বলো? হৃদয় ভাইয়া মনে হচ্ছে নরম মনের মানুষ। আশা বলল, আপনি বিয়েটা ঠিকিয়ে দিন প্লিজ, দুটি মনের ভালোবাসা ভাঙবেন না প্লিজ। হৃদয় ভাইয়া বলল, তা না হয় আটকিয়ে দিলাম, কিন্তু রিমির মতো সুন্দরী মেয়ে পাবো কই? আশা বলল, কেন, আমি তো আছি। আশা কথাটা বলেই লজ্জায় জিহ্বা চেপে ধরল। আশা আর রিমি সুন্দর আর গুণের দিক থেকে কেউ কারো থেকে কম না।
হৃদয় ভাইয়া হেসে হেসে বলল, তুমি থাকলেই আমি রাজি। রিমি বলল, দোস্ত রাজি হয়ে যা প্লিজ, হৃদয় ভাইয়া অনেক ভালো ছেলে, আর তোর তো কেউ নাই তাই না? রিমির মুখে হাসি ফুটে উঠল, সাথে আমারও। আশা ফাজলামি করে বলল, তাহলে তুই রাজি হয়ে যা। রিমি বলল, আমি তো রাজি আমার বেস্টুকে ভাবি বানাতে। হৃদয় ভাইয়ার একটা ডিসিশন, একটি ভালোবাসা অডিট রইল। আর আশা তো অবাক করে দিয়েছে আমাকে। তবে হৃদয় ভাইয়া বড় মনের মানুষ বলতেই হবে। আমার কাছে আশা আর হৃদয় ভাইয়ার কেমিস্ট্রি অনেক ভালো হবে মনে হচ্ছে, কারণ দুইজন দুটি রাইট ডিসিশন দেখিয়েছে। এখন দেখার বিষয় হলো বিয়েটা আটকায় কিভাবে। হৃদয় ভাইয়া কি পারবে আঙ্কেলকে বোঝাতে? দেখতে থাকুন শেষে কি হয়, আর গল্পের সাথে থেকে গল্পটি এগিয়ে নিয়ে যান। হ্যাঁ এভরিওয়ান, স্ক্রিনের ওপরে যে আইডিটি দেখতেছেন এটা হলো একটা চোর। আমার প্রত্যেকটা ভিডিও হুবহু কপি করে তার ইউটিউব চ্যানেলে ছাড়তেছে। তো তোমরা গিয়ে সবাই ওরে রিপোর্ট মেরে আসো। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, একটা লং ভিডিও যে আপলোড দিব সেটাও হইতেছে না, জানি না কি সমস্যা। তো তোমাদেরকে বলতেছি, যারা ইউটিউব থেকে গল্প কপি করে এনে টিকটকে ছাড়তেছো ভাই, এইগুলা করো না। আমি টিকটকে যেইগুলা ছাড়ছি ওইগুলা ছাড়ো, কোনো প্রবলেম নাই, আর মেনশন দিয়ে ছাড়ো, তাইলেই তো কোনো প্রবলেম হয় না। এখন দেখার বিষয় হলো বিয়েটা আটকায় কিভাবে। হৃদয় ভাইয়া কি পারবে আঙ্কেলকে বোঝাতে? রিমির মনে আনন্দ, সাথে আমারও, কিন্তু চিন্তার বিষয় আঙ্কেল আন্টি মানবে তো? হৃদয় ভাইয়ার কি ভেবে রেখেছে কে জানে। তবে ভয় হলো হৃদয় ভাইয়ার আপন বলতে রিমির বাবা মা আর অভিভাবকও। যদি আঙ্কেলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়, পরের দিন সকালে নাস্তার টেবিলে খাবার খাচ্ছি। হৃদয় ভাইয়া বলল, আঙ্কেল একটা কথা ছিল। আঙ্কেল বলল, বলো। হৃদয় বলল, আঙ্কেল আমার মনে হয় এখন বিয়েটা না করাই ভালো হবে। আঙ্কেল বলল, কেন, রিমিকে তোমার পছন্দ না? হৃদয় ভাইয়া বলল, না মানে আসলে আমি তো মাত্র পড়ালেখা শেষ করলাম, আর রিমির তো পড়ালেখা অনেক বাকি রয়েছে। রিমিও পড়ালেখা শেষ করুক, আমিও কিছু একটা করি, তারপর বিয়ের কথা ভাবা যাবে। আঙ্কেল বলল, তোমার কথাই যুক্তি আছে, কিন্তু বিয়ের পরও তো এসব করা যায় তাই না? হৃদয় বলল, না আঙ্কেল আপনি বুঝতেছেন না, বিয়ের পর লেখাপড়ার প্রতি আগ্রহ কমে যেতে পারে, তাছাড়া রিমির তো তেমন বয়সও হয় নাই। আঙ্কেল বলল, আচ্ছা রিমি কি বলিস? রিমি বলল, আব্বু আমি হৃদয় ভাইয়ের কথার সাথে একমত। আঙ্কেল বলল, আচ্ছা তোদের জীবন তোরা যা ভালো মনে করিস তাই হবে। আমি চুপচাপ, মনে তো আনন্দের বন্যা বইছে। আর রিমি হয়তো জীবন ফিরে পাইছে, খুব রিল্যাক্স ভাবে বসে আছে, মনে হচ্ছে বাবার বাধ্য মেয়ে। বিয়েটা করতে চাইছে, কিন্তু হৃদয় ভাইয়ার জন্য সময়টা পিছিয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে হৃদয় ভাইয়া আমাদের বলল, তোমাদের জন্য এত স্যাক্রিফাইস করলাম, ট্রিট দিতে হবে কিন্তু। রিমি বলল, বলেন ভাইয়া আপনার কি লাগবে? আমি বললাম, জি ভাইয়া বলেন কি ট্রিট চাচ্ছেন। হৃদয় ভাইয়া বলল, কালকে আমার জাপান চলে যেতে হবে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। তোমরা দুইজন আশাকে দেখে রাখবা, ওকে? একদিনে এত ভালোবাসা? রিমি বলল, তা না হয় ঠিক আছে, তোমার তো কয়েকদিন থাকার কথা ছিল। হৃদয় ভাইয়া বলল, বিয়েটা হলে থেকে যেতাম, এই চাকরির সুযোগটা হারিয়ে হলেও, কিন্তু এখন যখন বিয়েটা হচ্ছে না তাই কালকেই ব্যাক করব। আমি বললাম, আশাকে বলেছেন ভাইয়া? ভাইয়া বলল, সন্ধ্যার দিকে কোথাও ডেকে নিব, তারপর সব বলবো। আচ্ছা। সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে আছি চারজন, যে যার মতো অর্ডার দিয়ে খাচ্ছি আর গল্প করছি। হঠাৎই হৃদয় ভাইয়া এসে বলল, আশা তোমাকে যেই কথাটা বলার জন্য ডেকেছি। আশা বলল, জি বলেন। আমি বললাম, আচ্ছা ভাইয়া আমরা ওই টেবিলে বসি। আমি আর রিমি ওদেরকে একা ছেড়ে অন্য টেবিলে গিয়ে বসলাম। আমাদের নিজেদের মধ্যে টুকটাক কথা হলেও খেয়াল ছিল আশার হৃদয় ভাইয়ার দিকে। আশা বারবার চোখ মুছছে, বুঝতে পারছি আশা হৃদয় ভাইয়াকে ভালোবেসে ফেলেছে, আর মুহূর্তটা কষ্টের যাচ্ছে। আমি অবাক, কারণ একদিনের প্রেম এত ইমোশন, একেই হয়তো বলে সত্যিকারে ভালোবাসা। কথা শেষ করে হৃদয় ভাইয়া বলল, অনেক আমাকে একটু বন্ধুদের সাথে দেখা করতে যেতে হবে, তোমরা চলে যাও। আমি বললাম, আচ্ছা ভাইয়া ঠিক আছে। হৃদয় ভাইয়া চলে যাওয়ার পর রিমি বলল, আশা হৃদয় ভাইয়া কি বলেছে, তুই এত কান্না করছিলি কেন? আশা বলল, হৃদয় ভাইয়া কাল চলে যাবে, আর কয়েক বছর পর আবার আসবে আমাদের পড়ালেখা শেষ করার পর, ততদিন অপেক্ষা করে থাকতে বলেছে। রিমি বলল, ও তুই অপেক্ষা করতে চাচ্ছিস না? আশা বলল, কি আজে বাজে বলছিস, কালকে প্রেম হলো, আর তুই জানিস এটাই আমার প্রথম প্রেম, তাও আবার তোর চক্করে পড়ে। কত স্বপ্ন, বিএফের সাথে ঘুরবো, রেস্টুরেন্টে দেখা করব, কিন্তু দেখ এইসবের কিছুই হবে না, আমাকে কয়েক বছর পর চেয়ে বসে থাকতে হবে। রিমি বলল, তুই হৃদয় ভাইয়াকে ভালোবাসলে অবশ্যই অপেক্ষা করতে পারবি। আশা বলল, আমি না হয় অপেক্ষা করব, হৃদয় যদি অন্য মেয়ের সাথে আসার কথাই যুক্তি আছে। রিমি বলল, আরে হৃদয় ভাইয়া এত খারাপ না, দেখে নিস ভাইয়া তোকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না। আশা বলল, তাই যেন হয়। রিমি বলল, তাই হবে, মন খারাপ করিস না, আর ভাইয়ার সাথে তো রেগুলার কথা হবেই। আশা বলল, তা ঠিক, চল বাসায় চল। আজ পূর্ণিমার রাত, চারপাশে আলোয় ভরপুর, হেঁটে হেঁটে বাসায় যেতে ভালোই লাগছে। রিমি আর আমি পাশাপাশি,
মনে হচ্ছে যেন অনেক দূর থেকে রিমি আবার আমার জীবনে ফিরে এসেছে। কোনোদিন রিমির হাতে হাত রাখিনি, তবে আজ কেন যেন রিমির হাতটা ধরে বলতে ইচ্ছা করছে, কথা দিলাম রিমি, এই হাতটা কখনো ছাড়বো না। রিমি আনমনে কথা বলে যাচ্ছে, মুখে হাসি লেগেই আছে। কারণটা তো সবাই জানেনি। আমি রিমির হাতের কাছে হাতটা নিয়েও ধরতে পারছি না, কি মনে করবে রিমি। রিমি অবশ্য অনেকবার হাত ধরতে চাইছিল, কিন্তু নানা অজুহাতে ধরতে দিই নাই। কারণ যার জীবন অনিশ্চিত তার মায়ায় ফেলা ঠিক হবে না। তবে শুধু মায়াই না, রিমি আমাকে এখন ছাড়তেই পারবে না, যার যথেষ্ট কারণ আমি দেখেছি। তাই আমার মনে হয় রিমির ভালোবাসার যথেষ্ট মর্যাদা মূল্য দেওয়া উচিত। সামনে যা হবার হবে, তবে ভালোবাসাটা পবিত্র হওয়া চাই। তবে বর্তমানে বেশিরভাগ প্রেমী লুতুপুতু টাইপের। এইসবের পর যখন অন্যজনকে পরিস্থিতির কারণে বিয়ে করতে হবে, কি দিবে তার স্বামীকে? আর ছেলেটা কি ভালো স্ত্রী আশা করতে পারবে? আমার মনে হয় এইসব দেশ, জাতি, সমাজ, পরিবারের জন্য লজ্জা, ভয়ঙ্কর পরিস্থিতির কারণ। রিমির হাতে হাত রাখার সাহস পাচ্ছি না, তবে রিমি হয়তো বুঝে ফেলছে। হঠাৎ দেখি রিমি আমার হাত ধরে ফেলেছে। রিমি একবার আমার দিকে তাকিয়ে আবার কথা বলতে লাগলো। হঠাৎই দেখি আমার আর রিমির মাঝখানে আশা দুজনকে আলাদা করে ফেলছে। আশা বলল, আমারটা দূরে পাঠিয়ে তোমাদের কাছে আসা হচ্ছে? তা হবে না, আমার সামনে এইসব যেন না হয়, বুঝলা? আমি বললাম, তোমারটা তো আমরা পাঠাচ্ছি না, নিজেই যাচ্ছে। আশা বলল, যেভাবেই যাক, যতদিন আমি আমার ভালোবাসা কাছে না পাবো 3 ফুট দূরে থাকবা, নয়তো ভাইরাল করে দিব তোমাদের প্রেম। আশা রেগে আছে না মজা করছে বুঝতে পারছি না। রিমি বলল, আচ্ছা ঠিক আছে, বুঝছি তোর হিংসা হচ্ছে। আশা বলল, কি বললি? আশা রিমিকে দৌড়াতে লাগলো। আমি কি করব, মনের সুখে হেঁটে যাচ্ছি। সামনে এসে দেখি আশাদের বাসার সামনে আশা রিমি দাঁড়িয়ে আছে, সাথে মাইশা আপু আর ভাইয়া। কার জন্য অপেক্ষা করছে কে জানে, হয়তো শপিং করতে গেছে। আমি সামনে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপু কি খবর? মাইশা আপু বললাম, একটা চর দিব। বাসার সামনে দিয়ে আসো, যাও, আপুর সাথে কি দেখা করতে মন চায় না? আমি বললাম, সরি আপু, সময় পাই না, বিজি থাকি তো। আপু বলল, এবার কিন্তু সত্যি চর বসিয়ে দিব। পরীক্ষা শেষ, এখন বিজি তাই না? আপু তো বুদ্ধিমান, মিথ্যা বলে বাঁচা সম্ভব না। মজা করে বললাম, না মানে আপু, পরীক্ষা দিয়ে ক্লান্ত তো, তাই ঘুম নিয়ে বিজি থাকি আর কি। আমি তো আসতে চাই, কিন্তু আশা তো আসতে মানা করছে। আপু বলল, কি ঘুম নিয়ে বিজি মানে? আর আশা আসতে মানা করছে কেন? তুমি তোমার আপু শ্বশুর বাড়িতে আসবা, আশা বাধা দেওয়ার কে? মাইশাপুর কথা শুধু লজিকে ভরপুর। আমি বললাম, আচ্ছা আসবো কালকেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, ঠিক আছে? মাইশাপু বলল, কাল না, এখনই চলো। মাইশাপু আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই টেনে হিসেবে বাসায় নিয়ে গেল। আর সবাই হাসতে শুরু করলো আপুর কাণ্ড দেখে। আপুকে দেখে মনেই হয় না এটা দুলাভাইয়ের বোন। আর কেউ দুলাভাইকে দেখে ভাবতে পারবে না যে তার চরিত্র কতটা খারাপ। আপু বাসায় নিয়ে আসছো, এবার তো ছাড়ো। আপু বাসায় এসেও আমার হাত ধরে আঙ্কেলকে ডাকছে, আসামি নাকি ধরে এনেছে। মাইশা আপু বলল, দাঁড়াও, আব্বু আগে আসুক। আঙ্কেল তার রুম থেকে বেরিয়ে এসে বলল, আসামিটা কে বৌমা? মাইশা আপু হাতটা ছেড়ে বলল, এই যে দেখেন, ওই যে বিয়ের দিন এসেছিল আর দেখা পাওনি যার, সে। আঙ্কেল বলল, অনিক? কি হয়েছে অনিক, আমাদের বাসায় আসো না কেন? আমি বললাম, আঙ্কেল আশার সাথে অনেক দিন ঝগড়া ছিল, তাই রাগ করে আসি নাই। কিছু তো একটা বলতেই হবে, কারণ আঙ্কেল আমাকে অনেক ভালোবাসে। আশা তুতলাতে তুতলাতে বলল, কি? না না আব্বু, অনেক মিথ্যা বলছে, আমাদের ঝগড়া হয় নাই কখনো। আমি বললাম, দেখছেন আঙ্কেল, আপনার সামনেও মিথ্যা বলছে, আমাকে কথা শোনানোর জন্য। আঙ্কেল বলল, তোমাদের মধ্যে ঝগড়া হতেই পারে, তাই বলে আসবা না? এখন তো এটা তোমার বোনেরও বাড়ি। আমি বললাম, তা ঠিক আছে, কিন্তু আশা তো এই বাড়ির মেয়েই, তাই না? ঝগড়ার পর তো কেউ কারোর সামনে পড়লে শরীরে আগুন জ্বলে, তখন আগুন নিভাবে কে? আঙ্কেল বললেন, বুঝেছি, আসো বসো, কি নিয়ে ঝগড়া হয় আজ শুনবো আর বিচার করব। আশা রাগে ফুলছে প্রতিনিয়ত। আশা কিন্তু খুব ভালো চুপচাপ স্বভাবের, তবে রাগ অভিমানটা অনেক বেশি। আর তর্কতে আশা একেবারেই নাই, তর্কতে না পারলে কেঁদে দিবে, যা অনেক মেয়েদের মধ্যেই নেই। মাইশা আপু বলল, আচ্ছা, সেই সাথে আমি ঠান্ডা লেবু শরবত নিয়ে আসছি সবার জন্য। রিমি বলল, আপু আমিও আসছি। রিমি আপুকে হেল্প করতে চলে গেছে। রিমি তো প্রায় প্রতিদিনই আসা যাওয়া। আপুর সাথে নাকি অনেক ভাব জমেছে, আগেই বলেছি আপু খুব মিশক। আঙ্কেল বলল, আচ্ছা বলো, কি নিয়ে ঝগড়া হয়েছিল? আমি বললাম, আঙ্কেল এখন তো ঝগড়া নাই, বলে কি হবে? আঙ্কেল বললেন, যেন পরবর্তীতে ঝগড়া না হয় সেই ব্যবস্থা করব। আশা অভিমানের সুরে বলল, আব্বু তুমি অনেকের কথা শুনছো কেন? তুমি জানো না তোমার মেয়ে কত লক্ষ্মী? তোমার মেয়ে ঝগড়া করতে পারে বলো? সব ছেলে মেয়েরাই বাবা মা আত্মীয় স্বজনদের সাথে একরকম, আর বন্ধু বান্ধবদের সাথে আরেক রকম, তাই সঠিক বলতে পারছি না। আঙ্কেলের কথা শুনে আশা প্রায় কেঁদে দিবে ভাব। আশা কান্না ভাব নিয়ে বলল, আব্বু তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না? আমি বললাম, শুনেন আঙ্কেল, আমি যখন বলি আশা আজ রাতে তোদের বাসায় যাব, আশা তখন বলে, আজ ভালো খাবার রান্না হয়নি।
আচ্ছা আঙ্কেল, আপনি বলেন আমি কি ভালো খাবার খাওয়ার জন্য আসি? আমি আশার দিকে মুচকে হাসি দিয়ে তাকিয়ে আসি। আসলে আশা আমাকে যেতে বলে, আমি অজুহাত দেখাই। আঙ্কেল বললেন, আশা এটা তো ঠিক না, আর এমন করবা না। অনেক যখন আসতে চাইবে নিয়ে আসবা, আর তুমিও আসতে বলবা। আশা কান্না করা শুরু করে দিছে। না আব্বু, অনেক বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে, আমাকে ফাঁসাচ্ছে, আর তুমি অনেককে বিশ্বাস করছো। আমাকে তুমি মেয়েই ভাবো না। কি মেয়ে রে? আমি বললাম, হয়েছে আঙ্কেল, বাদ দেন, আপনার কি খবর বলেন। আশা খুব রেগে আছে। কোনো খবর নাই, ভাবি শরবত আনছে, খেয়ে বাসা থেকে বের হ। আমি বললাম, আমি তো আমার আপুর বাসায় আসছি, তুমি বললেই চলে যেতে হবে নাকি? আশা বলল, তুই আমার নামে মিথ্যা বলছিস। মাইশা আপু শরবত নিয়ে এসে গেছে। কি ব্যাপার, আশা কাঁদছে কেন? আশা ভাবির কাছে গিয়ে বলল, ভাবি দেখ না, অনেক আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে, আর আমি নাকি অনেককে আসতে দিই না। আপু বলল, মজা করছে হয়তো, কাদার কি আছে, বোকা মেয়ে। আশা বলল, তুমিও তোমার ভাবির প্রতি আইটানছ। শরবত খেয়ে বললাম, অনেক রাগ হয়েছে, বাসায় যেতে হবে। আশা বলল, কে রাগ হয়েছে? না খেয়ে যেতে পারবি না। আমি আঙ্কেলকে ফোন করে বলে দিচ্ছি তোরা আমাদের বাসায়, যেতে দেরি হবে। যাক বাবা, ভুল উচ্চারণে আজ কাজ হয়েছে দেখছি। আশার তো দেখি মায়ার অভাব নাই, আর সবাই অবাক প্রায়। যেই মেয়েটা অনেকের জন্য কান্না করলো, সে আবার এক মুহূর্তেই পরিবর্তন। কি বন্ধুরে বাবা। আসলে আমি বলতে চাইছিলাম, অনেক রাত হয়েছে, বাসায় যেতে হবে। খাওয়া দাওয়া শেষ করে অনেক মজা করে বাসায় ফিরলাম। আঙ্কেল আমাদের দিয়ে গেলেন। সকালে নাস্তার টেবিলে হৃদয় ভাইয়া বলল, আঙ্কেল আন্টি, আমার কালকে একটা বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউ আছে, আজই জাপান ব্যাক করতে হবে। আন্টি বলল, কি বলিস, এক সপ্তাহে থাকতে পারলি না, আজই চলে যাবি? ভাইয়া বলল, এই চাকরিটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা না পেলে আমার লেখাপড়াটাই বিফলে যাবে। আন্টি বলল, আচ্ছা কখন যাবি? হৃদয় ভাইয়া বলল, কিছুক্ষণ পরই। খাবার শেষ করে ভাইয়া রেডি হচ্ছে। ভাইয়ার প্রতি অনেক সম্মান আর ভালোবাসা জন্মে গেছে। এইরকম লোক খুঁজে পাওয়া ভাগ্যের। দায়িত্ব পড়লো আমি আর রিমি এগিয়ে দিয়ে আসবো। আমি ড্রাইভ করা শিখে গেছি। মাঝে মাঝে আমি আঙ্কেলকে অফিসে নিয়ে যাই। আমি গাড়ি চালাচ্ছি। আমার পাশে রিমি, পেছনে হৃদয় ভাইয়া আর আশাকে বাসা থেকে নিয়ে নিছি। ভালোবাসার মানুষটাকে একটু এগিয়ে দিয়ে আসুক। হৃদয় ভাইয়া আশাকে প্রমিস করছে অন্য কোনো মেয়ের দিকে তাকাবেও না, আর যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে এসে সবকিছু ঠিকঠাক করে বিয়েটা করে ফেলবে। তবে আমার আর রিমির যতদিন বিয়ে না হচ্ছে, ততদিন হৃদয় আর আশা বিয়ে করতে পারবে না। কারণ আঙ্কেল আন্টি জানে চাকরি পেয়ে রিমিকেই বিয়ে করবে হৃদয় ভাইয়া, আর আমার কিছু একটা না করা পর্যন্ত হৃদয় ভাইয়া দেশে আসতে পারবে না। ভাইয়াকে বিদায় দিয়ে আসলাম, সাথে আশাকে 2বার টিস্যু কিনে দিতে হয়েছে। কয়েকদিন পর খবর পেলাম ভাইয়া চাকরি পেয়েছে। আশা তো অনেক খুশি। উড়াধরা খাওয়ার প্রস্তাব, এইসব খাবার প্রস্তাব মিস করি না। রেস্টুরেন্টে আজ দুপুরে বসে খাচ্ছি, এমন সময় আম্মুর ফোন। আম্মুর নাম্বারটা বেজে ওঠার সাথে সাথে মনটা আনন্দের নিচে উঠল। আমি খুশি মনে বললাম, হ্যালো আম্মু, কেমন আছো? অনেক, তোর বাবার অবস্থা খুব বেশি ভালো না। আব্বুর কথাটা শুনে বুকের ভিতরে হাতুড়ি দিয়ে কে যেন আঘাত করলো মনে হলো। আমি উত্তেজিত হয়ে বললাম, কি বলো আম্মু, কি হয়েছে আব্বুর? আম্মু বলল, তোর আব্বু স্ট্রোক করছে, হাসপাতালে আনা হয়েছে, ডাক্তার বলেছে খুবই বাজে অবস্থা, তুই তাড়াতাড়ি আয় অনেক। আম্মু কান্না করছিল। আম্মুর কথা শুনে আর দেরি করতে পারি নাই। মুহূর্তে ভিতরটা নেড়ে চেড়ে উঠল, মনে হচ্ছে কি যেন একটা হারিয়ে যাচ্ছে। তাই আমি দেরি না করে রিমি আর আশার কাছ থেকে বিদায় নিয়ে আব্বুকে দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে করে যাচ্ছি, মনে হচ্ছে যেন আজ সময়টা যাচ্ছে না। শুনেছি বিপদের সময় রাস্তা আগায় না, এটাই হচ্ছে আজ আমার সাথে। ভাবিকে ফোন দিলাম আব্বুর অবস্থা জানার জন্য। ভাবি বলল, হ্যালো অনেক, বলো। আমি বললাম, ভাবি আব্বুর এখন কি অবস্থা? ভাবি বলল, ভালো নেই বেশি, তুমি শুনেছো কোথা থেকে? আমি বললাম, আম্মু ফোন করে বলেছে, আমি আসছি। ফোন রেখে রাস্তার দিকে চেয়ে বসে আছি। আমার অন্য কোনো খেয়াল নেই, শুধু আব্বুর জন্য একটু পর পর বুকটা কেঁপে উঠছে। মনে হচ্ছে যেন মাথার উপর বট গাছে প্রচুর ঝড় যাচ্ছে, উপড়ে যাবে। বাসা থেকে চলে যাওয়ার পরও কখনো মনে হয় নাই আমার মাথার উপর ছায়া দেওয়ার মতো বট গাছটা আজ ছেড়ে যাচ্ছে। শুধু মনে হতো কোনো এক কারণে গাছের পাতাগুলো ঝরে গেছে, ইনশাল্লাহ আবার পাতা গজাবে, কিন্তু আজ এমন মনে হচ্ছে কেন? অবশেষে হাসপাতালে এসে পৌঁছালাম। এক দৌড়ে হাসপাতালের ভিতরে গিয়ে প্রতিটি কেবিন খুঁজতে লাগলাম। তারপর একটা রুমের দরজার কাছে ভাবিকে দেখতে পেলাম। এখানেই আব্বু থাকবে। রুমে যাচ্ছিলাম, হঠাৎই মনে পড়ল আব্বু শেষ কিছু কথা। তুই আমার ছেলে না, বাসা থেকে বের হয়ে যা, আর আমার সামনে কখনো আসবি না, আর আসলে আমার মরা মুখ দেখবি। আব্বুর কথাগুলো কানে বাজতে লাগলো। থমকে যাই, ভিতরে যাওয়ার সাহস পাচ্ছি না, তাই আবার পিছিয়ে গেলাম। ভাবিকে আবার ফোন দিলাম আব্বুর এখন কি অবস্থা জানার জন্য। ভাবি বলল, হ্যালো অনেক, তুমি কি আসছো? আমি বললাম, না ভাবি, একটু দেরি হবে। আব্বুর এখন কি অবস্থা? চোখ বেয়ে পানি পড়ছিল। ভাবি বলল, আব্বুর অবস্থা খুবই বাজে, আল্লাহ যদি না দিয়ে যায় বাঁচানো সম্ভব না।
ভাবির কথায় ভিতরটা মোচড় দিয়ে উঠল। আমি আর কিছু ভাবতে পারছিলাম না, কোনটা সঠিক কোনটা ভুল। আমার কাছে এখন মনে হচ্ছে সেই জায়গাটা না হয় দেখেই যাই। আব্বু রাগের মাথায় কত কথাই বলতে পারে, তাই বলে কি আমিও রাগ করে আব্বুকে দেখব না? এক দৌড়ে আব্বুর কেবিনে। আব্বুর মুখে অক্সিজেন লাগানো। আমাকে দেখে সবাই অবাক। পরিবারের সবাই আছে এখানে, মিথিলা, দুলাভাই, সুমি আপু, ভাবি, ভাইয়া, আম্মু, চাচি, সবাই। আব্বুর দিকে তাকিয়ে অনবরত চোখের পানি ঝরছে। আব্বু আমাকে দেখে আম্মুকে হাত দিয়ে ইশারা করছে আমি যেন চলে যাই। আম্মু কিছু বলছে না, শুধু চোখের পানি ফেলছে আর আমাকে বলল বেরিয়ে যেতে। আম্মু হয়তো ভাবছে এতদিন পর হয়তো আব্বুর মনে কোনো রাগ অভিমান নেই। আম্মুও তো মায়ের স্নেহ আর আমাকে দেওয়া মিথ্যা অপবাদের সাক্ষী। কি করে বুঝবে আমি নির্দোষ ছিলাম? আমার খুব কষ্ট হচ্ছিল, বুকের ভেতর অসম্ভব ব্যথা লাগছে। ভাইয়া আমার গালে চর বসিয়ে দিয়ে বলল, এই তুই এখানে কেন এসেছিস? তোর জন্য আমাদের পরিবারের আনন্দটা চলে গেছে। আব্বুর এই অবস্থা কেন জানিস? তোর মতো ছেলেকে জন্ম দিয়ে অনুতপ্ত, যার কারণে আব্বু আজ স্ট্রোক করেছে। আমি মাথা নিচু করে আছি, আমার যে কিছুই বলার নেই। ভাইয়া বলল, বেরিয়ে যা, তোকে দেখে আব্বুর অনেক কষ্ট হচ্ছে, দেখছিস না? 2 বছর ধরে তো কষ্ট পেয়েই যাচ্ছে, শেষবেলায় একটু সুখ দে। আর আসবি না, আব্বু মরে গেলেও না। ভাইয়ার কথা শুনে কান্না করছি। আসলে ভাইয়ার কথাই কান্না করছি না, কান্না করছি আব্বুর যেন কিছু না হয়ে যায়। আব্বুকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম আর যদি বলতে পারতাম, আব্বু আমি এইসব করিনি, আমার কাছে প্রমাণ আছে। আম্মুকে ভাবিকে কান্না করতে দেখছি, মিথিলাও দেখছি মুখ ভার করে আছে। হয়তো ভাবছে আমাকে বাঁচানোর জন্য অনেক কি অমানবিক যন্ত্রণা সহ্য করছে। আবার মুখে অন্ধকার, মনে আনন্দের জোয়ার বইতেও পারে। রুম থেকে বেরিয়ে আসলাম। ভাবি আমার সাথে কথা বলার জন্য এগিয়ে আসছিল, ভাইয়া আটকে নিয়েছে। চোখে পানি, মনে ব্যথা নিয়ে হাসপাতালের গেট অতিক্রম করে বাস স্ট্যান্ডে বসে আছি। ফিরে যাওয়ার শক্তি পাচ্ছি না। আব্বুর কাছে আবার যেতে মন ব্যাকুল হয়ে আছে। এমন সময় রিমি ফোন দিয়ে জানতে চাইল, হ্যালো অনিক, আঙ্কেলের কি অবস্থা, ভালো আছে তো? আমি কান্না করছি। রিমি বলল, কি ব্যাপার, কান্না করছো কেন? আঙ্কেলের কিছু কি হয়ে গেছে? কান্না সুরে বললাম, আব্বুর অবস্থা বেশি ভালো না। আব্বুকে দেখতে গিয়েছিলাম, আব্বু আমার মুখ দেখতে চায় না, বের করে দিয়েছে। রিমি বাকরুদ্ধ। কিছুক্ষণ পর রিমি বলল, এখন কি করবে, ফিরে আসছো নাকি? আমি বললাম, না, আমি ঠিক করেছি আমি ফিরবো না। আব্বুর এই অবস্থা দেখে ফিরে যাব কি করে? বাস স্ট্যান্ডে বসে নীরবে চোখের জল ফেলছি। এমন সময় আমাদের পাশার বাসার এক আঙ্কেল আমাকে দেখতে পাই। আমি যত সম্ভব নিজেকে আড়ালে রাখার ট্রাই করছি। করিম আঙ্কেল বলল, অনিক না? চোখের পানি মুছে বললাম, জি আঙ্কেল, কেমন আছেন? আঙ্কেল বললেন, ভালো, তুমি কাঁদছো কেন? শুনলাম রাগ করে বাসা ছেড়ে চলে গেছো। তোমার আব্বু তো তোমার জন্য অনেক কান্নাকাটি করে। আঙ্কেল কি সত্যি বলছে? আমি চুপ করে আছি। আঙ্কেল বলল, তোমার আব্বুর তো শরীর খারাপ, শুনে এসেছো বুঝি? আঙ্কেলের কথা শুনে আর নিতে পারছিলাম না, হাউমাউ করে কেঁদে দিলাম। আঙ্কেল বলল, কাঁদছো কেন, আমাকে বলো। আমি বললাম, আঙ্কেল, আব্বুকে দেখতে গিয়েছিলাম, আব্বু আমার উপর রাগ করে আছে, আমাকে বেশিক্ষণ থাকতে দেয়নি, বের করে দিয়েছে। আঙ্কেল হয়তো এখনো আমার চলে যাওয়ার কারণটা জানে না। বাড়ির পাশের লোকটা যদি না জানে তাহলে হয়তো অপরটা গোপনেই রাখা হয়েছে। আঙ্কেল বলল, কি বলো? তোমার আব্বু তো আমার সাথে দেখা হলেই তোমাকে নিয়ে অনেক চিন্তা করতো, ছেলেটা কেমন আছে, কি করছে, তাহলে আজ এমন কেন করলো? আঙ্কেল আসল কাহিনীটা জানে না, তাই হয়তো এমন বলছে। আমি বললাম, আঙ্কেল, আমার পরিবারের সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এমন একটা ভুল যে ভুলের ক্ষমা হয় না, অথচ এই ভুলটা আমি করিই নাই। এই ভুলের কারণে পরিবারের সবার কাছে আমি ছোট হয়ে গেছি। আঙ্কেল বলল, কি এমন ভুল? আমি বললাম, না আঙ্কেল, এটা আমি বলতে পারবো না, যেদিন প্রমাণ সহ আসবো সেই দিনই বলবো। আঙ্কেল হা করে তাকিয়ে আছে, কথার কোনো মানে খুঁজে পাচ্ছে না। আঙ্কেল চলে গেল, অনেক রাত হয়ে গেছে। ভাবির কাছে ফোন দিয়ে জানতে পারলাম আব্বু আগের থেকে অনেকটা ভালো, বুক থেকে পাথরটা যেন সরে গেছে। রাত 11টায় সেই গাড়িটা ছাড়বে। ঠিক করলাম, আব্বুর যখন অবস্থা আগের থেকে ভালো, এখানে থেকে কি করব? বাসায়ও তো যেতে পারবো না। রুটি খেয়ে রাতের খাবারটা সারলাম, গাড়িতে গিয়ে বসে আছি। আর 10 মিনিট পর গাড়ি ছাড়বে। যেতে ইচ্ছে করছে না। পরিচিত শহরে থাকার মতো সাহস আজ আমার নেই। খবর নেই কোনো বন্ধু বান্ধবের, কত আড্ডা, খেলাধুলা, দুষ্টামি, সবগুলোতে এখন স্বপ্নের মতো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি, কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি ঘাড় ফিরিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে, সাথে ভাবি। আম্মুর চোখে জল। আম্মু বলল, অনিক, আমাকে মাফ করে দে, আমি মা হয়েও তোকে চিনতে পারলাম না, বিশ্বাস রাখতে পারলাম না তোর ওপর। সুমি আর তোর ভাবি আমাকে সব বলেছে। আমি বললাম, না আম্মু, এমন বইল না প্লিজ। আমি জানি একদিন সবাই সত্যিটা জানবে, আবার আমি বাসায় ফিরে আসবো সম্মানের সাথে। ততদিন আব্বুর খেয়াল নিও। আম্মু কান্না সুরে বলল, আমি কেমন মা, সন্তানের নির্দোষতা প্রমাণ পেয়েও বাসায় নিয়ে যেতে পারছি না। আমি বললাম, তুমি দোয়া করো, একদিন সব ঠিক হয়ে যাবে।
আম্মু বাস ছেড়ে দিচ্ছে, বাসায় চলে যাও, আব্বু জানতে পারলে রাগ করবে। আম্মু আমার মাথায় হাত দিয়ে আদর করছে আর অপলক চাহনিতে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি বের হচ্ছে। বাস ছেড়ে দিল, আম্মু চলে গেল। অবশেষে আম্মু আমাকে বিশ্বাস করলো, আদর করলো। মনে হলো আরো কয়েক বছর বাঁচার অনুপ্রেরণা পেলাম। ঢাকায় রিমিদের বাসায় যেতে রাত তখন 1টা। বেল বাজিয়ে বাসায় প্রবেশ করলাম। আঙ্কেল আন্টি আর রিমি জেগে আছে। কতটা ভালোবাসে লোকগুলো আমাকে। আঙ্কেল আন্টিকে না বলে কেন গেলাম আর ওইখানে ঘটে যাওয়া সব কিছুই জানতে চাইলো। আমিও সব কিছুই বললাম। আঙ্কেল আন্টি শুনে বলল, পরের বার যখন বাসায় যাব প্রমাণ হাতে করে যেন নিয়ে যাই। আম্মুর সাথে মাঝে মাঝে কথা হয়। আব্বু এখন প্রায় সুস্থ। এদিক দিয়ে আমাদের পরীক্ষার রেজাল্ট বের হওয়ার চিন্তা। আজ দুপুর 12টায় রেজাল্ট পাবলিশ হবে। চাচাতো বোন মিথিলাও পরীক্ষা দিয়েছে। দোয়া করি ভালো রেজাল্ট করুক। সময় হয়ে গেছে, মোবাইল হাতে নিয়ে রেজাল্ট দেখার চেষ্টা। অবশেষে রেজাল্ট পেলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো রেজাল্ট করেছি। রিমি আশাও ভালো রেজাল্ট করেছে। আম্মুকে সাথে সাথে ফোন দিলাম। হ্যালো আম্মু। আমি খুশি মনে বললাম, হ্যালো আম্মু, কেমন আছো? আম্মু বলল, ভালো, তুই কেমন আছিস? রেজাল্ট কেমন হলো তোর? আমি আনন্দের সাথে বললাম, আলহামদুলিল্লাহ আম্মু, অনেক ভালো রেজাল্ট করেছি, জিপিএ 5 পেয়েছি। আম্মু বলল, আলহামদুলিল্লাহ। আম্মু, মিথিলার রেজাল্ট কি? খুব জানতে ইচ্ছা করছিল। মিথিলা আমার থেকেও অনেক ভালো ছাত্রী, হয়তো জিপিএ 5ই পেয়েছে। আম্মু বলল, তুই ওই মেয়ের রেজাল্ট জেনে কি করবি, যে মেয়েটা তোর জীবনটা খেলার পুতুল বানিয়ে দিয়েছে? বুঝেছি, আম্মু এখন আর মিথিলাকে ভালোবাসে না, হয়তো 2 চোখে দেখতেই পারে না। আমি বললাম, আচ্ছা আম্মু, সরি, বাসায় কিন্তু কাউকে বইলো না, তাহলে জানবে তুমি আমার সাথে কথা বলো। আম্মু বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, আচ্ছা আম্মু, এখন রাখি, বন্ধু বান্ধব ফোন দিচ্ছে, কলেজে যেতে হবে। আসলে ভাবির কাছ থেকে মিথিলার রেজাল্ট জানার ইচ্ছা। ভাবিকে ফোন দিব। এমন সময় দেখি রিমি আমার রুমে হাজির, মুখে রাজ্যের হাসি। রিমি বলল, অনেক, আজ কিন্তু বড়সড় টিপ চাই। আমি বললাম, আমি তো দিবই, তুমি দিবা না? তুমিও তো ভালো রেজাল্ট করছো। রিমিও কিন্তু ভালো রেজাল্ট করছে। রিমি বলল, দিব তো, আমারটা একটু স্পেশাল। আমি বললাম, তাই নাকি? ওকে, অপেক্ষায় থাকবো। রিমি বলল, তুমি কি দিবা? আমি বললাম, সারপ্রাইজড, এখন বলবো না, ঠিক করছি। রিমিকে আজ কিছু একটা দিয়ে প্রপোজ করব। আসলে রিমিকে কখনো ভালোবাসি কথাটা বলেছি কিনা মনে নাই, আর কোনো কিছু গিফটও করি নাই, কারণটা মনে হয় আর বলতে হবে না। রিমি বলল, আচ্ছা ঠিক আছে, আজ বিকেলে ঘুরতে যাব। আচ্ছা। রিমি চলে যাওয়ার পর ভাবিকে ফোন দিলাম। ভাবির কাছে মিথিলার রেজাল্ট সম্পর্কে জানতে চাইলাম, কিন্তু যা শুনলাম হতভম্ব হয়ে গেছি। রিমি নাকি 2 সাবজেক্টে ফেল করছে, কলেজের সেরা ছাত্রী নাকি ফেল করছে। খুব খারাপ লাগছিল মিথিলার জন্য। যাই হোক, চাচাতো বোন, কিন্তু কারণটা কি? মিথিলা কি কারণে ফেল করলো জানার খুব ইচ্ছা, কিন্তু জানবো কি করে? রিমি বলল, অনেক, কি করো? আমি বললাম, কিছু না, কিছু বলবা? রিমি বলল, ব্যাপার কি, মন খারাপ কেন? এত ভালো রেজাল্ট করছো, কই আনন্দ করবা, তা না মন খারাপ করে বসে আছো? আমি বললাম, মিথিলার জন্য খারাপ লাগছে। রিমি বলল, কি, মিথিলার জন্য খারাপ লাগবে কেন? আমি মন খারাপ করে বললাম, মিথিলা পরীক্ষায় ফেল করেছে। রিমি বলল, মিথিলা ফেল করেছে তো খুশির খবর, মন খারাপ করার কি আছে? এটা তার পাপের শাস্তি ধরে নিতে পারো। রিমি অনেক খুশি মিথিলার ফেলের কথা শুনে। আমি চিন্তার ভাব নিয়ে বললাম, মিথিলা আমাদের স্কুল কলেজের সবচেয়ে ভালো ছাত্রী ছিল, কি এমন হলো যে 2 বিষয়ে ফেল করলো? রিমি বলল, অভিশাপ লাগছে মিথিলার উপর, তাই ফেল করেছে। আমি বললাম, আমার মনে হয় অন্য কোনো কারণ আছে। রিমি বলল, আর কি কারণ থাকতে পারে? আর যে তোমার জীবন নষ্ট করতে চেয়েছে তাকে নিয়ে এত ভাবার কি আছে, বুঝছি না। আমি বললাম, চাচাতো বোন তো, মিথিলা ওই বিষয়টা ছাড়া আর কোনো বাজে কাজ দেখি নাই, তাই এখনো মিথিলার প্রতি মায়া থেকে গেছে। কারণ আমি তো মিথিলার ভালোর জন্যই কাউকে কিছু না বলে বাসা ছেড়ে চলে এসেছি, যাতে তার ভালো হয়। তাহলে এখন খারাপ কেন হবে? রিমি কিছুটা রাগ নিয়ে বলল, ও বুঝছি, বেশি ভালো সাজা হচ্ছে। শোনো, বেশি ভালো না। আমি বললাম, জানি না এটা ভালো সাজা কিনা, তবে আমি মনে করি প্রতিটি মানুষই ভুল থেকে শিক্ষা নেয়, আর মিথিলা হয়তো সেই শিক্ষা নিয়েছে, কিন্তু ভয়ে মুখ খুলে বলতে পারছে না। অনেক এমন করে নাই, কারণটা ভিন্ন ছিল। রিমি বলল, তুমি তো বেশি বোঝো, কোনো কিছু হয়ে যাওয়ার আগেই বলে ফেলো। মিথিলা এমন কিছুই ভাবছে না। মিথিলার প্ল্যান ছিল তোমাকে বাসা থেকে বের করে দিবে আর দুলাভাইয়ের সাথে মজা করবে। আমি বললাম, এটাও হতে পারে, কিন্তু এখন আমি মিথিলার ভালো চাই। আমি তো ভালো আছি, শুধু পরিবার ছেড়ে আছি। মিথিলা না হয় পরিবার নিয়ে ভালো থাকুক। রিমি বলল, তোমার কথা আমি বুঝি না, এত ভালো মানুষ ভালো না, জীবন অনেক কঠিন। আমি বললাম, ভালো মানুষ আর কই হতে পারলাম? ভাবিকে জানিয়ে দিয়েছি, সুমি আপু জেনে গেছে, আম্মু এখন জানে, আর তোমাদেরও তো সবই বললাম। যদি আমি ভালো মানুষই হতাম তাহলে হয়তো কাউকেই বলতাম না। রিমি বলল,
হয়েছে, আমার কাছে যদি তোমার নির্দোষ প্রমাণ করার কিছু একটা থাকতো আজই তোমার বাসায় গিয়ে সব কিছু ফাঁস করে দিতাম। রিমি দেখছে অনেক রেগে গেছে। আমি বললাম, আচ্ছা বাদ দাও, আজ কোথাও যেন যাবে বলছিলা, দুপুরে বলছিল কোথাও ঘুরতে যাবে আর স্পেশাল কিছু একটা গিফট করবে। রিমি বলল, আজ আর যাবো না, মুড অফ হয়ে গেছে, মিথিলার নাম শুনলেই গা জ্বলে। রিমি তো দেখছে অনেক রাগ করে আছে। আমি বললাম, আরে বাদ দাও, চলো, আসা যাবে না? রিমি বলল, আর কোনোদিন ওই মেয়েকে নিয়ে ভাববে না। আমি বললাম, আচ্ছা চলো। রিমির কথায় মাথা নাড়ালেও মন যে ভাবতে বাধ্য করে। রিমি বলল, মনে থাকে জানো, আমি রিমি রাস্তায় বেরিয়ে হাঁটছি, আশাকে তার বাসা থেকে নিয়ে নিব। আমরা আসলে একটা ছোটখাটো পার্টির আয়োজন করছি রেজাল্ট পাওয়ার খুশিতে। কলেজে আরো কয়েকজন বন্ধু মিলে এই আয়োজন করেছি। আশা, আমি, রিমি হেঁটে যাচ্ছি। আমি বললাম, রিমি একটু দাঁড়াও, আমি আসছি। রিমি বলল, কোথায় যাবা? আমি বললাম, 2 মিনিট লাগবে, যাবো আর আসবো বলে চলে আসলাম ফুলের দোকানে। একগুচ্ছ ফুল আর 3টা ললিপপ নিয়ে রিমির সামনে। রিমি বলল, কই গেছিলা, হাত পিছো না কেন? আমি বললাম, আশা একটু ওই পাশে যাবে। রিমি বলল, আশা কেন যাবে, কি সমস্যা? আশাকে ইশারা করে বুঝালাম, আশা প্লিজ। আশা চলে গেল। রিমি বলল, মানে কি, কিছুই বুঝলাম না তো। ফিল্মি স্টাইলে বললাম, রিমি আই লাভ ইউ, তুমি কি আমাকে বিয়ে করবে? রিমি আনন্দে বলল, ওয়াও অনেক, তুমি আজ প্রথম বলছো তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করতে চাও। আমি অনেক খুশি, আমার মতো হয়তো আজ কেউ খুশি হতে পারে না। আমি বললাম, হয়েছে? রিমি অবাক হয়ে বলল, মানে কি হয়েছে? আমি বললাম, বলতাছি প্রপোজ করাটা কি ঠিকঠাক হয়েছে? রিমি বলল, আরে দুষ্টু, হয়েছে, আর আমি তোমাকে নিজের থেকেও ভালোবাসি, আর তুমি চাইলে আজই বিয়ে করে নিতে চাই। আমি বললাম, কিরে আশা, চলে এলি কেন? আশা বলল, তোরা এখানে প্রেম কর আর আমাকে কুত্তায় কামড়াক। আমি বললাম, কামড়াবে কেন, দেখছে তুই একা আছিস তাই হয়তো প্রেম করতে আইছে। আমার কথা শুনে রিমি হেসে দিছে আর আশা রেগে ফায়ার। আশা বলল, ভালো হবে না অনেক? আচ্ছা রিমিকে তো ফুল দিলা, আমার জন্য কি আনছো? ললিপপটা এগিয়ে দিয়ে বললাম, এটা তোর জন্য। আশা বলল, ওই আমি কি বাচ্চা নাকি? আমি বললাম, 3টা আনছি, চলো আজ সবাই বাচ্চা হয়ে যাই। রিমিকে দিয়ে আমি একটা নিয়ে খেতে শুরু করলাম। রিমি বলল, আচ্ছা অনেক, তুমি তো আমাকে সারপ্রাইজ দিলা, এখন তো আমার স্পেশাল কিছু একটা দেওয়ার কথা। রিমি রাস্তায় কি দিতে চাই স্পেশাল? আমি কাপা গলায় বললাম, কি দিবা? রিমি বলল, আশা যা তো। রিমির মতিগতি ভালো না। আশা বলল, না আমি যাব না, কুত্তায় কামড়াবে। রিমি বলল, আচ্ছা তাইলে ওইদিকে ফির। আমি বললাম, ও কেন ওইদিকে ফিরবে? রিমি বলল, তুমি চুপ করো, আশা ফির। আশা অন্যদিকে ফিরে আসে। রিমি আস্তে আস্তে আমার কাছে আসছে। রিমি আমার খুব কাছে, মানে রিমির মুখ প্রায় আমার মুখের কাছে নিয়ে আসছে। রিমি আমাকে কিস দিতে চাই। আমি সরে গেলাম। না রিমি, এইসব করা যাবে না, এইসবে গল্প নষ্ট হয়ে যাবে। রিমি রেগে মেগে বলল, কিসের গল্প? আমি বললাম, কিছু না, এইসব বিয়ের আগে ঠিক না, আর আমি লুতুপুতু প্রেম করতে চাই না। রিমি বলল, কি, আমি লুতুপুতু প্রেম করি? ওকে থাকো, আমি গেলাম। রিমি রাগ করে বাসার দিকে হাঁটা শুরু করে দিছে। কি বলতে কি বলে ফেললাম। রিমি তো দেখি রাগ করে বাসায় চলে যাচ্ছে। লুতুপুতু কথাটা বলা আমার ঠিক হয় নাই। আমি দৌড়ে গিয়ে রিমির হাত ধরলাম। রিমি দেখি কান্না করছে। আমার হাতটা ছাড়িয়ে নিল। মাথা নিচু করে বললাম, রিমি সরি, আমি আসলে এভাবে বলতে চাইনি। রিমি রাগে অভিমানে কান্না করছে আর বলছে, না ঠিকই তো বলেছ, আমি তো লুতুপুতু প্রেম করি। ওকে যাও, আমার সাথে লুতুপুতু প্রেম করতে হবে না। রিমি আবার বাসার দিকে হাঁটতে লাগলো। আমি সামনে গিয়ে বললাম, রিমি প্লিজ, আর এমন হবে না। মুখ ফুসকে বেরিয়ে গেছে। রিমি কিছু বলছে না, কান্না করছে। রিমির কান্না আমি সহ্য করতে পারছি না। আসলে এই কথাটা রিমির সাথে যায় না, অনেক বেশি বলে ফেলেছি। রিমি মাফ করে দাও, আর হবে না। কে শুনে কার কথা, কান্নাই করছে। রিমির কান্না থামছে না দেখে রিমিকে জড়িয়ে নিলাম। প্রথমে ছাড়বার চেষ্টা করলেও শক্তিতে হেরে যায়। শান্ত হয়ে বুকে মিশে গেছে। রিমি, আমি তোমার কান্না সহ্য করতে পারছি না। তুমি চাইলে যে কোনো শাস্তি দাও, প্লিজ কান্না করো না। আর আমি বলছি তো, আমার ভুল হয়ে গেছে। জড়িয়ে রেখে রিমিও আমাকে শক্ত করে জড়িয়ে আছে। রিমি কেঁদে কেঁদে বলছে, অনেক, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমার মুখে এমন কথা সহ্য করতে পারি না। আমি বললাম, প্রমিস, আর বলবো না। কিরে, তোদের সিনেমা শেষ হয়েছে? রাহুল, ইভা ওরা তো ফোন দিয়েই যাচ্ছে, দেরি হচ্ছে কেন? আসার কথা শুনে লজ্জায় রিমিকে ছেড়ে দিলাম। তবে রিমি যখন কান্না করছিল তখন কোনটা ভুল কোনটা সঠিক কিছুই মাথায় আসছিল না। তখন মাথায় ছিল রিমির কান্না থামাতে হবে, কারণ রিমির কান্না আমার বুকে ছুরি বসছে। হয়তো এটাই ভালোবাসার ম্যাজিক। রিমি তার চোখ মুছে বলল, চল। তারপর পাটি টাটি করে বাসায় চলে আসলাম। শুয়ে শুয়ে মোবাইল টিপছি।
ভাবছি রেজাল্ট নিয়ে একটা স্ট্যাটাস দিই। স্ট্যাটাসের মাঝে অনেক কংগ্রেস জানাচ্ছে। হঠাৎই একটা মেয়ের আইডি থেকে মেসেজ আসলো। মেসেজ ওপেন করে দেখি, ভালো রেজাল্টের জন্য শুভেচ্ছা। মেয়েটার প্রোফাইল পিক দেখে পরিচিত মনে হচ্ছে। আমি মেয়েটার প্রোফাইলে গিয়ে দেখি এটা মিথিলার বান্ধবী মারিয়া, আমাদের সাথেই লেখাপড়া করতো আর এক এলাকারই। আমি রিপ্লাই দিলাম, ধন্যবাদ। তোমার রেজাল্টের কি অবস্থা? মারিয়া বলল, আলহামদুলিল্লাহ। তুমি কি আমাকে চিনতে পারছো? আমি বললাম, চিনব না কেন, ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত একই সাথে পড়া, হয়তো কথা হয়নি তেমন। তুমিও তো মিথিলার খুব কাছের বান্ধবী ছিলা, তাই না? মারিয়া বলল, এখনো আছি, কিন্তু মিথিলার কি যেন হয়ে গেছে। আর শুনলাম তুমি নাকি কি এক কারণে বাসা থেকে চলে গেছো, আর আসো না। আমি বললাম, বলেনি তো তোমার রেজাল্ট কেমন হয়েছে? মারিয়া বলল, এই তো 4.89, একটুর জন্য মিস। আমি বললাম, ব্যাপার না, পরের বার ভালো হবে। মিথিলার কি খবর, যোগাযোগ নাই তো? আমি জেনেও বলতেছি, দেখি ফেলের কারণটা জানতে পারি কিনা। মারিয়া বলল, মিথিলা তো 2 সাবজেক্টে ফেল করেছে। আমি বললাম, কি বলো? মিথিলা তো সবচেয়ে ভালো ছাত্রী ছিল, তাই না? সে কিভাবে ফেল করে? মারিয়া বলল, আসলে তুমি চলে যাওয়ার পর মিথিলাকে অন্যমনস্ক দেখতে লাগছিল। মাঝে মাঝে ক্লাসে বসে কান্না করত। আমি অনেকবার জানতে চাওয়ার পরও বলতো তুমি নাকি মিথিলার কারণে বাসা থেকে চলে গেছো। মিথিলা নাকি কি এমন ভুল করেছে যা কাউকে বলতেও পারছে না, নিজেও সুখে নেই, ভিতরটা নাকি পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মারিয়ার কথা শুনে মনে হলো মিথিলা নিজের ভুল বুঝতে পারছে আর নিজের ভিতর অপরাধগুলো জমে থাকার কারণে অন্যমনস্ক হয়ে লেখাপড়া নষ্ট করে ফেলছে। আমি বললাম, আচ্ছা মিথিলা সেই ভুলের কথা বলে নাই, কি এমন ভুল করছে? মারিয়া বলল, না, তবে মিথিলা বাঁচতে চায় না। মারিয়ার কথা শুনে খুব খারাপ লাগছে। আমি তো মিথিলার ভালো থাকার জন্যই কাউকে কিছু বলি নাই, তাহলে মিথিলা এত খারাপ অবস্থা কেন? আমি বললাম, আচ্ছা মারিয়া, একটা হেল্প করে দিতে পারবা? মারিয়া বলল, কি বলো? ভয়েস দিয়ে বললাম, মিথিলাকে বলবা আবার পরীক্ষা দিতে, সবকিছু আগের মতো করে নিতে, আর আমার সাথে যে ঘটনা ঘটছে সেইগুলো নিয়ে যেন চিন্তা না করে। আমি মিথিলার উপর রেগে নাই, মিথিলার ভুল আমি বুঝতে পারছি। আর বলবা আমি ভালো আছি, আর আমি চাই মিথিলা যেন ভালো থাকে। এইটাই মিথিলাকে যেভাবে পারো শুনিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, পরে আবার কথা হবে, বাই। মোবাইলটা রেখে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে মোবাইলে মেসেজ আসলো মারিয়ার। মারিয়া বলল, মিথিলা তোমার সাথে কথা বলতে চাই। এখন আমি কি উত্তর দিব ভাবছি। আমি মেসেজ সিন করে রিপ্লাই না দিয়ে অফলাইনে চলে গেলাম। মিথিলার সাথে কথা বললে হয়তো রাগ অভিমান সবকিছুই শেষ হয়ে যাবে। তাছাড়া প্রথম ভালোবাসা, কি থেকে কি বলে ফেলে আমি কিছুই শুনতে চাই না। রেজাল্ট পাওয়ার পর ভার্সিটিতে ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তায় আছি। ইচ্ছা ঢাকা ভার্সিটিতে পড়া, ইনশাল্লাহ আমি পারবো। আর এখন আমার লেখাপড়ার খরচ আমি নিজেই চালাই, আঙ্কেলের অফিসে চাকরি করে। আমি আর রিমি একই ভার্সিটিতে ভর্তি হলাম। একটা নতুন পরিবেশ, ভালোই লাগছে। আর রিমির সাথে আমার ভালোবাসার সম্পর্ক চলছে খুবই ভালোভাবেই। মনে হয় বেশি ভালো আমার কপালে নাই। আন্টি আর আঙ্কেল আমাকে খুব গোপনে ডাকে, যেন রিমি এই বিষয়ে কিছু না জানতে পারে। আমি তো খুব ভয় পেয়ে যাই। এত গোপনে ডাকার মানে কি? অনেক, তুমি তো আমাকে মায়ের মতো মনে করো, তাই না? আজ আমাকে সব সত্যি বলবা, আজ আমাকে সব সত্যি কথা বলবা, কথা দাও। আন্টির কথা শুনে তো কলিজা শুকিয়ে যাচ্ছিল। আমি কাপা গলায় বললাম, জি আন্টি বলেন। আন্টি বলল, তোমার আর রিমির সম্পর্কটা কেমন, বন্ধুত্ব নাকি অন্য কিছু? আন্টি, বন্ধুত্ব। মিথ্যা বললাম, আমার তো মনে হয় না তোমাদের সম্পর্কটা বন্ধুত্বের সীমাবদ্ধ, সত্যি করে বলো। আন্টি কি সব জেনে গেছে? আমি বললাম, আসলে আন্টি, আমি রিমিকে বন্ধু ভাবলেও রিমি অন্য কিছুতে নিয়ে গেছে। রিমির বিভিন্ন পাগলামি আমাকে বাধ্য করেছে রিমির কথায় সাড়া দেওয়াই। আমার বুক কাঁপছে। আঙ্কেল বলল, তুমি জানো তো রিমির বিয়ে ঠিক করা আছে হৃদয়ের সাথে? জি আঙ্কেল। আঙ্কেল বলল, তাহলে রিমির পাগলামিতে কেন সাড়া দিলা? আমি বললাম, আঙ্কেল আপনি তো জানেন রিমি কেমন পাগলামি করে। আর আমি রিমিকে আগেও বলেছি, এখনও বলি, আপনাদের কথার বাইরে আমি কিছুই করতে পারবো না। আর আমি জানি এই সম্পর্ক মেনে নিবেন না, কারণ কোনো বাবা মাই তার মেয়েকে এরকম ছেলের সাথে বিয়ে দিবে না। আমি কথা বলছি আর বুকের ভিতর কেমন যেন ব্যথা লাগছে, কারণ আমিও তো রিমিকে অনেক ভালোবাসি। আঙ্কেল বলল, সবকিছুই ঠিক আছে, মেয়েটা আমার একটু বেশি পাগলামি করে। তোমরা ছোট মানুষ, না বুঝে ভুল করতে পারো, কিন্তু মেয়েটার তো একটা ভালো ভবিষ্যৎ দরকার। আমি বললাম, জি আঙ্কেল, এখন আমার কি করা উচিত? আঙ্কেল বলল, এখন যদি আমি বলি তুমি রিমিকে ভুলে যাও, অবহেলা করো, তাহলে রিমি উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে। আর এদিক দিয়ে হৃদয়ের সাথে রিমির বিয়ে দিব কথা দিয়ে রেখেছি। তুমিও লেখাপড়া করো, নিজের বাসা থেকে মিথ্যা প্রবাদ নিয়ে আসছো। জি আঙ্কেল, আপনারা যেভাবে বলবেন সেভাবেই করব। বলেন তো রিমিকেও ভুলে যাব, কারণ আপনাদের ভালোবাসার কাছে রিমির ভালোবাসা কিছুই না। হৃদয় ভাইয়া তো আশাকে ভালোবাসেই, এখন ইমোশন দিয়ে আঙ্কেল আন্টিকে মানিয়ে নিতে পারলেই হয়। আন্টি বলল, আচ্ছা তুমি কি চাও বলো। আমি বললাম,
আন্টি, আমি রিমিকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি চাই রিমি ভালো থাকুক। যদি অন্য কোথাও রিমি ভালো থাকে আমি তাতেই খুশি। কারণ আমি হয়তো ভালোবাসা দিতে পারবো, কিন্তু থাকার জন্য ঘর দিতে পারবো না। কারণ আমি তো আপনাদের বাসায় থাকি, খাবার জন্য খাবারই বা দিব কোথা থেকে? আন্টি, আপনারা যা ভালো মনে করেন তাই করতে পারেন, তবে রিমির পাগলামির জন্য কিছু একটা ভেবে রাখবেন। আঙ্কেল বলল, শোনো অনিক, তুমি একটা ভালো ছেলে, সবকিছুই এত সহজে বলছো, আর তোমার সবকিছুই রিমির ভালোর জন্যই করছো। তাই রিমিকে ভালোবাসা অপরাধ বলবো না, কারণ ভালোবাসার মানেটা আমি বুঝি। আমিও ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু বাবা হিসেবে আমার দায়িত্ব মেয়েকে ভালো একটা প্রতিষ্ঠিত ছেলের কাছে বিয়ে দেওয়া, আর আমি কোথাও দিয়ে রাখছি। তাই তোমাকে অনুরোধ করে বলছি, রিমিকে যেভাবে পারো বুঝিও যে রিমির সাথে তোমার চাই না। জি আঙ্কেল, খুব কষ্ট হচ্ছিল। আমার মতো ছেলের জোর করে কিছু বলার ক্ষমতাও নেই, আর আঙ্কেল আন্টি তাদের দিক দিয়ে 100% সঠিক। আমিই ভুলছিলাম, বামন হয়ে চাঁদে হাত দিছিলাম। আন্টি বলল, আচ্ছা, কিন্তু রিমিকে বলবা না এই নিয়ে আমাদের কথা হয়েছে, আর বুঝিয়ে বইল, নয়তো রিমি হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না। আমি বললাম, আচ্ছা। আঙ্কেল আন্টি চলে গেল। অন্য কেউ হলে হয়তো এতক্ষণে বাসা থেকে বের করে দিত, কারণ আমাকে রাস্তা থেকে ঘরে তুলে যখন শুনবে তার মেয়ের সাথে প্রেম, হয়তো কোনো বাবা মা তা মেনে নিতে পারবে না। তারপরেও আঙ্কেল আন্টি আমাকে ভুল না বুঝে রিমিকে বুঝিয়ে বলতে বলছে। আর যদি আঙ্কেল আন্টি রেগে গিয়ে বাসা থেকে বের করে দিত, আমার লেখাপড়ার সবকিছুই শেষ হয়ে যেত, আর থাকতামই বা কই, আর আঙ্কেলের অফিসে চাকরিটাও চলে যেত। আঙ্কেল যদি এতটুকু স্যাক্রিফাইস করতে পারে, আমি কেন রিমিকে ভুলে যেতে পারবো না? যদিও কথায় আছে, ভালোবাসা ধনী গরিব বড় ছোট দেখে না, তারপরেও আমি বলি বাস্তবতা অনেক কঠিন। আঙ্কেল আন্টি চলে যাওয়ার পর নিজেকে কন্ট্রোল রেখে ভালোভাবে ভেবে দেখলাম, রিমিকে বুঝিয়ে না বলে দেওয়াটাই সঠিক। রিমির সাথে আগের মতো মিশি না, রিমিকে বোঝাতেও পারছি না। যদি রিমি সহ্য করতে না পারে? রিমি বলল, অনিক, তোমার কি হয়েছে? আমাকে এড়িয়ে চলো কেন? রিমির কথা শুনে বুকে একটা ধাক্কা লাগলো। আমি মোবাইল টিপচার উত্তর দিলাম, কিছু না। রিমি কান্না মাখা কণ্ঠে বলল, মোবাইল রাখো, আমার দিকে তাকিয়ে বলো, আমি কিন্তু তোমার অবহেলা সহ্য করতে পারছি না। তোমার কি হয়েছে আমাকে বলো প্লিজ। বুঝলাম না, কান্নাকাটির এমন কি হলো? আমার এইসব কান্নাকাটি পছন্দ না, ন্যাকামি। আমি নিজেকে কন্ট্রোল রেখে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। রিমি বলল, এভাবে কেন বলছো অনিক? আমার কান্না তোমার কাছে নেকা কান্না মনে হয়? আমি বললাম, তা নয়তো কি, দেখছো মোবাইল নিয়ে বিজি, তুমি এসে কান্নাকাটি শুরু করে দিছো। রিমি বলল, আমার থেকেও মোবাইলটা বেশি হয়ে গেল, দেখি মোবাইলে কি করছো। রিমি আমার মোবাইলটা হাতে নিতে চাইলো, আমি হাতে দিই নাই, তাই রিমি কান্না করছে। রিমির কান্নার দেখে আমার ভিতরটা পুড়ে যাচ্ছে। রিমি, এগুলো কি? পার্সোনাল লাইফ বলেও তো একটা কথা আছে। আমি মিথ্যা অভিনয় করছি। রিমি কেঁদে কেঁদে বলল, কি আমার কাছেও তোমার পার্সোনাল লাইফ আছে? তুমি জানো আমার কাছে তুমি আমার পার্সোনাল লাইফ? এইসব ফিল্মি ডায়লগ বন্ধ করো, অসহ্য লাগে। বলেই রুম থেকে বেরিয়ে আসি। আসার সময় আন্টিকে দরজার বাইরে দেখলাম। জানি না রিমি এখন কি করছে। রিমি কি এগুলো নিতে পারবে? জানি না। আমার যে কিছু করার নাই, রাত 8টায় রাস্তায় বেরিয়ে পড়ি। আন্টি আমার চোখের পানি দেখেছিল, আঙ্কেলও গেটের সামনে চোখ মুছতে দেখেছিল। হয়তো রিমি কান্না করছে। আন্টি অভিনয় করে জানতে চাইছে কেন কান্না করছে রিমি। রিমি কি বলবে না বলবে না? আঙ্কেল বাসায় গিয়ে দেখবে হয়তো রিমি কান্না করছে। সবকিছুর কারণ জেনেও আঙ্কেল আন্টি কিছুই বলতে পারবে না, কারণ ওরা তো দায়িত্বে বাঁধা। হাঁটতে হাঁটতে চোখের জল নিয়ে চলে যাই মদের আড্ডাখানায়। মানুষগুলোর কাছে আমি একেবারেই নতুন। এখানে শুধু কষ্টে থাকা মানুষগুলোই আসে। আমি বলবো না কেউ যেন এখানে না আসে, কারণ আজ নিজের বিবেকের কাছেই প্রশ্নবিদ্ধ। সিগারেট আর মদ খেয়ে চলছি। এসব কখনো ছুঁয়েও দেখি নেই। ভালোবাসার কষ্ট যে কি তা কেউ ভালো না বাসলে বুঝবে না। আমিও বুঝতাম না, কিন্তু ভালোবাসার মানুষটির সাথে যখন পরিস্থিতির শিকার হয়ে বাজে ব্যবহার করতে হয়, কষ্ট দিয়ে দূরে রাখতে হয়, আর ভালোবাসার মানুষের চোখের পানি দেখতে হয়, তখন এই সামান্য নেশা কিছুই না। চোখ বেয়ে পানি পড়ছে আর মদ খাচ্ছি, সাথে সিগারেট তো আছেই। কষ্টটা যেন তারপরেও হালকা হচ্ছে না, তবে চোখগুলো বন্ধ হয়ে আসছে। বাসায় যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু হাঁটতে পারছি না। 2 পা হেঁটেই পড়ে যায়। কখন চোখ বন্ধ হয়ে গেছে মনে নাই। চোখ খুলে দেখি আমি রাহুলের বাসায়। এখানে কিভাবে আসলাম আমি? আমি তো মদের আড্ডায় ছিলাম। এর মধ্যেই দেখি রাহুল রুমে আসলো। রাহুল বলল, কিরে এখন কেমন লাগছে? ভালোই। আমি তোর বাসায় কিভাবে আসলাম? আমাকে আটকে দিয়ে বলল, মদের আড্ডায় ছিলি, অজ্ঞান হয়ে পড়েছিলি। তোর মোবাইলে আমার নাম্বার পেয়ে ফোন করে বলল আমি গিয়ে তোকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসি। কি হয়েছিল তোর? তোকে তো কখনো কোনো বাজে নেশাই দেখিনি। আমি বললাম, তাহলে শোন। আমি রাহুলকে সব খুলে বললাম, আর এই কথাগুলো যেন কাউকে না বলে প্রমিস করতে বললাম। রাহুল বলল, আচ্ছা ঠিক আছে, এখন কি করবি ভাবছিস? আমি বললাম, আঙ্কেল আন্টি যা বলবে তাই। আচ্ছা বাসায় যাই, হয়তো চিন্তা করছে। রাহুল বলল, নাস্তা করে যা। আর কাল রাত থেকে রিমি ফোন করছিল। আমি বলছি তুই আমাদের সাথেই আসিস আর এখানেই থাকবি।
আমি নাস্তা করে বাসার দিকে হাঁটা দিলাম। বাসা আসার মাত্রই আন্টি আঙ্কেল নাস্তার টেবিলে। রিমির টেবিল ছেড়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আঙ্কেল আন্টি সবকিছুই দেখছে। তো এভরিওয়ান, পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন। আর যারা যারা চ্যানেলে নতুন আছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন।